আমরা আজকে শুরু করি। আমাদের হচ্ছে গতদিন আমরা তিনটা চ্যাপ্টার দেখেছিলাম। থিওরি কিছু ছিল এবং তার সাথে তিনটা ডিফারেন্ট চ্যাপ্টার দেখেছিলাম। চ্যাপ্টারগুলো ছোট ছোট ছিল যদিও, সম্ভবত 4, 5, 6। এখানে আমরা আজকে চ্যাপ্টার 7 থেকে শুরু করতে চাই। আমরা যে বইটা দেখছিলাম মেশিন লার্নিং উইথ পাইথন, এই বইয়ের চ্যাপ্টার 7 দেখেন। এটা হচ্ছে প্রিপেয়ার ইওর ডাটা ফর মেশিন লার্নিং। এইখানে যে ব্লক ডায়াগ্রামটা ছিল, প্রথমে ছিল ফেস ইমেজ অ্যাকুইজিশন, তারপরে ইমেজ প্রি প্রসেসিং। দেখেন, আমরা কিন্তু গতকাল পর্যন্ত যে জিনিসগুলো দেখেছি সেগুলো হচ্ছে যে আমরা ডেটা সেট নেওয়ার পরে আমরা একটা ডেটা সেট নিয়েছিলাম, সেটা হচ্ছে পিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেট। সেই ডেটা সেটের বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন ভেতরে কি অবস্থায় আছে সেগুলো আমরা স্ট্যাটিস্টিক্যাল কিছু মেথড দিয়ে অবজার্ভ করার চেষ্টা করেছিলাম। ওকে, যে ভেতর ডেটাবেজের ভেতর ডেটা সেটের ভেতরের অবস্থাটা কি সেটা দেখেছি। এখানে প্রি প্রসেসিং এর একটা ব্যাপার আছে। প্রি প্রসেসিংটা কি? আপনি যদি ইমেজ নেন তাহলে ইমেজ প্রি প্রসেসিং হবে। আপনি যদি ভয়েস সিগন্যাল নেন তাহলে হচ্ছে সিগন্যাল প্রি প্রসেসিং হবে। আপনি যদি নর্মাল ডেটা নেন, যেমন হচ্ছে আমরা যেমন এখানে যে কাজটা করছিলাম, এই যে আমাদের পিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেট, এই ডেটা সেটে দেখেন এগুলা সব নিউমেরিক্যাল ডাটা। তো নিউমেরিক্যাল ডাটার উপরে আপনি যে প্রি প্রসেসিং গুলো চালাবেন সেগুলো কিন্তু অন্যরকম হবে। এক একটা এক এক ধরনের কাজ। মানে আপনি যেই ধরনের ইনপুট তার উপরে কিন্তু প্রি প্রসেসিং টেকনিক ডিফারেন্ট। প্রি প্রসেসিংটা কেন করা হয়? আপনার প্রয়োজন অনুসারে আপনি সেগুলোকে প্রি প্রসেস করবেন। আপনি একটা ইমেজ নিলেন, নেওয়ার পরে আপনার যে অংশটুকু দরকার, আপনার ওখান থেকে যে যে ফিচার গুলা বের করা দরকার, ওই ফিচার গুলা বের করার জন্য যে যে প্রি প্রসেসিং টেকনিক অ্যাপ্লাই করা দরকার, সেইগুলো আপনাকে প্রি প্রসেস করে বের করতে হবে। যেমন আপনি ফটোশপ বা ইলাস্ট্রেটরের কাজ দেখেছেন, একটা ইমেজ নেওয়ার পরে ওর উপরে প্রি প্রসেসিং করা হয়, বিভিন্ন টাইপের ফিল্টারিং অপারেশন চালানো হয়, যেন ইমেজের যে জায়গাগুলো একটু গ্যাপ আছে সেগুলো একটু পূরণ করা, যেগুলো হেজি আছে সেগুলোকে একটু ঠিকঠাক করা। ঠিক একইভাবে এখানে আমাদের ডেটা সেটের উপরে, সেটা নিউমেরিক্যাল হতে পারে, সিগন্যাল হতে পারে, ইমেজ হতে পারে, যেটাই হোক না কেন আমরা ওইটার উপরে প্রি প্রসেসিং টেকনিক অ্যাপ্লাই করব। ঠিক এর মতো এই যে এখানে এই এই ব্লকটা আমরা এখন দেখবো। ডেটা সেট নেওয়ার পরে ডেটা সেটের উপরে প্রি প্রসেসিং টেকনিক চালাবো, তারপরে ফিচার এক্সট্রাকশন চালাবো। আজকে দুইটাই দেখবো। ইমেজ আপনার প্রি প্রসেসিং টেকনিক কিভাবে অ্যাপ্লাই করা যায়, ফিচার এক্সট্রাকশন টেকনিক কিভাবে অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, প্রথমটা আছে চ্যাপ্টার 7-এ, দ্বিতীয়টায় আছে চ্যাপ্টার 8-এ। তো প্রি প্রসেসিং কেন দরকার বুঝতেই পারছেন। আমরা ডেটা সেটের উপরে এমন কিছু অপারেশন চালাবো যে ডেটা সেটের যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেম গুলো যেন রিমুভ হয়, এবং ফিচার এক্সট্রাকশন করব যেন ওই প্রি প্রসেসিং করার পরে ডেটা সেট থেকে যে ইফেক্টিভ ফিচার আছে সেগুলাকে আমরা বের করতে পারি। দেখেন, যে আমাদের আলোচনা করলে ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা এই জিনিসগুলো দেখছি। ওকে, তো এই জায়গাগুলা যদি দেখতে হয় আমাদের এখানে খেয়াল করুন। এইটা হচ্ছে প্রি প্রসেসিং এর জন্য যে যে টেকনিক গুলো আমরা অ্যাপ্লাই করতে পারি তার একটা ধারণা দেওয়া আছে এখানে। চারটা ডিফারেন্ট টেকনিকের কথা বলছে ফর প্রি প্রসেসিং। ঠিক আছে, এখন এই চারটাই প্রি প্রসেসিং টেকনিক তা কিন্তু না। প্রি প্রসেসিং টেকনিকের আসলে কোনো হিসাব নেই। ওই যে বললাম, আপনার এক এক ধরনের ইনপুট এক এক ধরনের প্রি প্রসেসিং টেকনিক আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এইটা আপনার প্রয়োজন অনুসারে আপনি ঠিক করবেন, তবে জেনারেল কিছু স্ট্যান্ডার্ড প্রি প্রসেসিং টেকনিক আছে। এখানে সেই জেনারেল গুলো আলোচনা করছেন, এবং এগুলো সবগুলো কিন্তু নিউমেরিক্যাল ডেটার উপরে। আমরা আজকে এগুলো সবই হচ্ছে আপনার প্রিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেটের উপরে অ্যাপ্লাই করবো। প্রথমটা হচ্ছে রিস্কেল ডেটা। খেয়াল করেন, রিস্কেল ডেটার জন্য আমরা এখানে চলে যাব। আমরা একটু কোডটা নেই, কি হচ্ছে একটু দেখি। এইটা তো চেঞ্জ করতে হবে, ডি ডেটা সেট, সরি,
আপনাদের সবাইকে কিন্তু প্রোগ্রাম রান করতে হবে। এখান থেকে দেখে আপনি যদি মনে করেন যে আমার রান করার দরকার নাই, তাহলে বড় ভুলের মধ্যে আছেন। আমি আগেই বলেছি একটু দ্রুত গতিতে পড়াবো, মানে আমাদের শেষ করতে হবে, তো অনেক বাকি আছে, অনেক বাকি আছে আসলে। তো এই যে জিনিসগুলো দেখাচ্ছি আমি তো একটা করে চ্যাপ্টার করাবো, তারপরে আপনাদেরকে সেটা করতে বলবো, সেটা তো আছেই। তারপরে আপনি হচ্ছে যে সময়টা পাবেন বাসায়, সেই সময় এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি ভিডিও গুলো যত তাড়াতাড়ি পারি আপনাদেরকে দিয়ে দেবো, ওকে? খেয়াল করেন, এইগুলো তো সব আগের মতোই, এখানে কিচ্ছু নাই, জাস্ট নতুন হচ্ছে এই যে এইটা, এসকে লার্ন প্রিপোজিশন ইম্পোর্ট ক্লাসিফায়ার। এসকে লার্নটা কি? এসকে লার্ন হচ্ছে পাইথনের একটা লাইব্রেরি, যেটা আমাদের যে ট্র্যাডিশনাল মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলো আছে, সেই অ্যালগোরিদম গুলা, বিল্ট ইন ফাংশন গুলো আমরা এখানে পেয়ে যাই। এসকে লার্ন খুবই পপুলার একটা লাইব্রেরি। এই লাইব্রেরিতে আপনার মেশিন লার্নিং এর যে ট্র্যাডিশনাল অ্যালগোরিদম গুলো আছে সেগুলো সবই আমরা পেয়ে যাবো, আবার শুধুমাত্র বিল্ট ইন ফাংশন ধরে কল দিলে আমরা কিন্তু সেটা কাজ করতে পারবো। এটা খুবই পপুলার একটা লাইব্রেরি। এবং আমরা এখানে যে প্রিপ্রসেসিংটা করছি সেটা হচ্ছে মিন ম্যাক্স স্কেলার বলা হয় এটাকে। মিন ম্যাক্স স্কেলারটা কি? এটা, এই যে মিন ম্যাক্স স্কেলার যেটা দেখেন, রিস্কেল ডাটাটা কি? যেমন ধরেন এখানে খুব সিম্পল করে বলি, এখানে দেখেন এক এক ডাটা এক এক রকম হয়ে আছে, কোনোটার ভ্যালু 6, কোনোটা 137, কোনোটা হচ্ছে 0, কোনোটা হচ্ছে ফ্র্যাকশনাল 30, কোনোটা হচ্ছে পয়েন্ট ওয়ান এর নিচে। তো এইটাকে একটা লেভেলে আমরা আনতে পারি কিনা, একটা মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালুর মধ্যে আনতে পারি কিনা? যদি আমরা এটাকে কোনো মিনিমাম বা ম্যাক্সিমাম রেঞ্জের মধ্যে আনতে পারি, তাহলে সেটাকে বলা হবে রিস্কেল, মানে একটা স্কেলের মধ্যে নিয়ে আসবো, সেটা মিনিমাম বা ম্যাক্সিমাম রেঞ্জের মধ্যে যেন থাকে। তো এইটার জন্য এই যে মিন ম্যাক্স স্কেলার ইউজ করা হয়। মিন ম্যাক্স স্কেলারের কাজ কি আমি দেখাই, এটা একটা ইকুয়েশন দেখালে আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে মিন ম্যাক্স স্কেলারটা কি দেখেন, এটা সবই কিন্তু আসলে কলামের উপরে কাজ করবে। এই যে মেথড গুলো আমরা বলছি এগুলা কিন্তু এক একটা কলামের উপরে, এই কলামের উপরে কাজ করবে। যখন এটার উপরে কাজ করবে তখন অন্য কলাম একটাও দেখবে না, যখন এইটার উপরে কাজ করবে তখন অন্য কলাম একটাও দেখবে না, যখন এইটার উপরে কাজ করবে তখন অন্য কলাম একটাও দেখবে না। জাস্ট কলাম বেসিসে কাজ হবে, ঠিক আছে? তো মিন ম্যাক্স স্কেলারটা কি? মিন ম্যাক্স স্কেলার হচ্ছে, ধরেন যে আপনি এই 6 এর জন্য একটা ভ্যালু বের করতে চাচ্ছেন, তাহলে কি হবে? এই যে এটা হবে নেক্সট 6 এর জায়গায় কত বসবে, এই এক্স এর ভ্যালু এটা হচ্ছে 6 মাইনাস এক্স মিনিমামটা কি, এই কলামের সব থেকে ছোট যেটা ভ্যালু সেটা হচ্ছে এক্স মিনিমাম, আর এই কলামের সব থেকে বড় যেটা ভ্যালু ম্যাক্সিমাম, আর এটা হলো মিনিমাম। আমরা এইভাবে যদি ট্রান্সফার করি, মানে এই কলামের ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করে, যদি, আর এটা হলো যেই ভ্যালু জায়গায় বসাবো সেই ভ্যালু, যদি এটা ক্যালকুলেশন করি, এইটা আমরা একটা স্কেলড অবস্থায় পেয়ে যাব। এটা কি বলা হচ্ছে? রিস্কেলড ভ্যালু। এবং এইখানে যেটা দেওয়া আছে দেখেন, আমরা যদি একটু কোডটা দেখি, এইখানে এই কোডের মধ্যে একটু ভেরিয়েশন আছে। আমরা তো কালকে এই পর্যন্ত দেখেছিলাম ডেটা ফ্রেমের অবস্থা, আমরা ফাইলটাকে নিয়েছিলাম, নেওয়ার পরে এই ভ্যালু গুলাকে আমরা কিন্তু অ্যারের মধ্যে রাখছি। আপনি যদি এখন এটাকে প্রিন্ট করেন, আমি একটু দেখাই, আপনি যদি এই অ্যারেটাকে প্রিন্ট করেন কি হয় দেখুন তো। এই যে সবগুলো ভ্যালু কিন্তু দেখাচ্ছে, এই যে 6, 148, 72, এই যে 6, 148, 72, তারপরে 185, 66, এখানে যে 18, এইভাবে কিন্তু সবগুলো ভ্যালু দেখাচ্ছে অ্যাজ ইট ইজ, এখানে যা আছে তাই। আমরা এখানে জাস্ট হচ্ছে যে ডেটা ফ্রেমের মধ্যে থেকে আমরা এই যে ডট ভ্যালুস দিলে ভ্যালুগুলো এর মধ্যে চলে আসবে, আমরা ভ্যালুগুলোকে এখন প্রসেস করব, সেই কারণে কিন্তু এটা লেখা। ক্লিয়ার? আমরা এটাকে বন্ধ করে দিই, এটাকে ওপেন করে দিই। এরপরে দেখেন, এখানে আমরা কিন্তু এখন যা দেখছি ক্লাসিফিকেশনের পার্সপেক্টিভে, একটু মাথায় রাখবেন, নট
রিগ্রেশনের পার্সপেক্টিভে, ক্লাসিফিকেশনের পার্সপেক্টিভে দেখছি। ক্লাসিফিকেশনের পার্সপেক্টিভ মানে কি, এখানে যা ছিল এগুলা হচ্ছে ইনপুট, 8টা ইনপুট প্যারামিটার, আর এইটা ছিল টার্গেট বা আউটপুট, ডায়াবেটিক আছে না নাই, যদি থাকে 1 না হলে 0। তাহলে এই কটা হচ্ছে ইনপুট, প্রথম 8টা কলাম, আর এটা হচ্ছে আউটপুট। তাহলে প্রথম 8টাকে আমরা একটা জায়গায় রাখবো, আর শেষের কলামটাকে আরেকটা জায়গায় রাখবো, মানে ইনপুট এবং আউটপুট গুলাকে আলাদা করতে চাই। যদি ইনপুট আউটপুট গুলাকে আলাদা করি, তাহলে এর মধ্যে আপনাদের সম্ভবত এগুলো হয়েছে, তাই না, পাইথনে দেখানোর কথা, যে আমাদের এখানে দেখেন 0 থেকে 8, মানে 0 থেকে 7, মানে 8টা, প্রথম 8টা কলাম আমরা এক্স এর মধ্যে রাখলাম, মানে ইনপুট। আর শুধুমাত্র অষ্টম কলামটা, মানে লাস্ট কলামটাকে আমরা ওয়াই এর মধ্যে রাখলাম। তার মানে এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট, আমরা এভাবে লিখতে পারি, ইনপুট, এটা হচ্ছে আউটপুট, লেখা যায় কি, ঠিক আছে, কি বোঝা গেল তো? এটা সব জায়গায় লাগবে, এটা বুঝতে কোনো প্রবলেম কারো? ওকে, ঠিক আছে। এরপরে দেখেন আমরা এই যে মিন ম্যাক্স স্কেলার ইউজ করব, যেটা আমরা এই যে এসকেল লার্নের প্রি প্রসেসিং থেকে চালাচ্ছি, এবং এইটার ইকুয়েশনটা হচ্ছে আপনার এই যে এই ইকুয়েশন, ব্যাকএন্ডে সেটাই কাজ করে। তো এইটা যদি করি, এই যে মিন ম্যাক্স স্কেলার, এখানে লেখা আছে ফিচার রেঞ্জ, আপনার মিনিমাম কত এবং ম্যাক্সিমাম কত ভ্যালুর মধ্যে রাখতে চাচ্ছেন, স্কেল কত থেকে কতর মধ্যে করতে চাচ্ছেন। 0 থেকে 1 এর মধ্যে যদি করেন, তাহলে এখানকার সব ভ্যালুই 0 থেকে 1 এর মধ্যে আসবে, তবে ক্যালকুলেশন হবে কলাম ওয়াইজ। এটার সবগুলা ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে আসবে, এটারও সবগুলা ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে আসবে, এটারও সবগুলোর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে আসবে, এটারও সবগুলোর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে আসবে, প্রত্যেকটা ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে আসবে এই স্কেলটা ঠিক করে দিলে। এবং আমরা এটা করছি মিন ম্যাক্স স্কেলার দিয়ে, এটা করলে কি হবে, সবগুলো একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আসবে, এবং এটা আপনার অ্যালগোরিদমে ফিট করতে সুবিধা হবে, এবং কোন কোন অ্যালগোরিদম এটা ছাড়া নিবেই না আসলে। ঠিক আছে, এটা খুবই কমন একটা টেকনিক, মিন ম্যাক্স স্কেলার দিয়ে আমরা একটা রিস্কেল করি, এবং আপনি এখানে কত থেকে কতর মধ্যে আনতে চাচ্ছেন সেটা কিন্তু করে ফেলতে পারেন। এবং এরপরে হচ্ছে রিস্কেলড এক্স, এর মধ্যে হচ্ছে এই যে স্কেলার ডট ফিট ট্রান্সফর্ম, এটা হলো আমরা এখানে তো জাস্ট হচ্ছে আমরা এই মিন ম্যাক্স স্কেলার দিয়ে আমরা রেঞ্জ কত থেকে কতর মধ্যে রাখবো সেটা ঠিক করলাম, এটা রাখলাম হলো স্কেলারের মধ্যে। এরপরে স্কেলার ডট ফিট ট্রান্সফর্ম, এইটাতে আমরা কি ট্রান্সফর্ম করব, এই যে ইনপুটটাকে দিয়ে দিলাম, আমাদের তো এখানে আউটপুটকে ট্রান্সফর্ম করার কোনো দরকার নাই, দরকার আছে, এটা তো আমাদের আউটপুট, আমরা ইনপুট গুলাকে ট্রান্সফর্ম করতে চাচ্ছি। তাহলে আমাদের এখানে এই যে ফিট ট্রান্সফর্মের মধ্যে এক্স দিলাম, এখানে স্কেলার আছে, তারপরে আমরা এখানে প্যারামিটার সেট করলাম কত থেকে কতর মধ্যে রাখবো, তারপরে ট্রান্সফর্ম করছি কাকে, পুরো ইনপুটকে, এবং ট্রান্সফর্ম করার পরে যে আউটপুট সেটা থাকছে হচ্ছে রিস্কেলড এক্স এর মধ্যে। এবং আমরা যদি এই রিস্কেলড এক্স কে প্রিন্ট করি, দেখেন এখানে বলছে প্রথম 5টা প্রিন্ট করতে, এটা তো বোঝেন, প্রথম 5টা রো প্রিন্ট করবে আর কলাম সবগুলা। তো এটা যদি রান করি কি হয় দেখেন তো, দেখেন এখানে কোনো ভ্যালু কি 0 থেকে 1 এর মধ্যে আছে, নাই। আমাদের এই 6 ভ্যালুটা, প্রথম 6, এটা কিন্তু চেঞ্জ হয়ে হয়ে গেছে কত এখন, এই যে 0.353। তারপরে এই যে 148, এটা চেঞ্জ হয়ে হয়ে গেছে 0.744। তবে এখানকার এই যে এই কলাম ওয়াইজ কিন্তু চেঞ্জ হয়েছে, প্রত্যেকটা কলামের হিসাব কিন্তু কলামের সাথে, একটা কলামের সাথে একটা কলামের সম্পর্ক নেই। এইটা হচ্ছে রিস্কেলড ভ্যালু হলো। আপনি যদি এখানে ধরেন একের জায়গায় আপনি দিলেন 10, এবার কি হয় দেখেন তো, যখন 1 দেওয়া ছিল তখন তো কিন্তু 0 থেকে 1 এর মধ্যে ভ্যালু গুলো আসছে, যদি 1 থেকে 10 দেন দেখেন এবার কিন্তু, এই সরি 0 থেকে 10, তাহলে 0 থেকে 10-এর মধ্যে ভ্যালু, যে 5 টাইপ চলে আসছে। এটা আপনার হাতে, তবে সাধারণ ট্র্যাডিশন হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে না। দিস ইজ, এটাকে স্কেলিংও বলে, রিস্কেলও বলে, স্কেলিং বলে, মানে আপনার ইনপুটের রেঞ্জ গুলাকে আপনি আপনার মতো করে একটা রেঞ্জের মধ্যে, মিনিমাম ম্যাক্সিমাম রেঞ্জের মধ্যে আপনি নিয়ে আসবেন। ওকে, এন্ড বলেন এটা নিয়ে কোনো কোয়েরি আছে কারো? স্যার, কোনো, আমরা সব সময় কি 0 আর 1 ব্যবহার করব? মানে এটা কি একদম এইটাই ফিক্সড? এইটাই এইটাই করা হয়, আপনি ইচ্ছা করলে করতে পারেন, তবে 0 আর 1-এর মধ্যে সাধারণত মেশিন লার্নিং এর যে অ্যালগোরিদম গুলো আছে আমরা চেঞ্জ করে এর মধ্যে সাথে করি। বুঝতে পারছি। আর কোনো কোয়েরি কারো? খুব সহজ, কিচ্ছু নাই, আমি খুব সহজ ভাবে বলার চেষ্টা করছি, হ্যাঁ? আর কারো কোয়েরি এটা নিয়ে? আচ্ছা, এখানে মোট 4টে ডিফারেন্ট টেকনিক দেওয়া আছে।
তার মধ্যে একটা হলো মানে প্রি প্রসেসিং এর টেকনিক চারটা আছে। একটা হচ্ছে রিস্কেল ডাটা, আমরা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে রিস্কেল করে দিলাম। এরপরে স্ট্যান্ডার্ডাইজ ডাটা। স্ট্যান্ডার্ডাইজ ডাটাটা কি হতে পারে একটু দেখাই। কালকে একজন ওই যে ফিমেল একজন কোশ্চেন করছিলেন যে স্যার ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে আমাদের যেটা হচ্ছিল যে আমাদের স্কিউনেস এর ক্ষেত্রে কিছু প্রবলেম অ্যারাইজ করছিল, তাই না? তো আমাদের যে ডিস্ট্রিবিউশন গুলা সেটা কি সবসময় নর্মাল হতে হবে? নর্মাল, এটা হচ্ছে কিছু কিছু অ্যালগরিদমের নর্মাল না হলে রেজাল্ট ভালো আসে না। আর নর্মাল হওয়াটা বাঞ্ছনীয় অনেক ক্ষেত্রেই, কারণ ন্যাচারালি আমরা এইটাকেই আসলে চিন্তা করি যে আমাদের ডিস্ট্রিবিউশন গুলো, আমাদের যে ইনপুটের ডিস্ট্রিবিউশন সেটা যেন নর্মাল ডিস্ট্রিবিউশনের মধ্যে আসে। তো এখন এইখানে যেটা আমরা এখন দেখছি যে স্ট্যান্ডার্ডাইজ ডাটা, এইটার কারণটা কি? যেমন দেখেন, যখন আমরা হলো ওই নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে স্কিউনেস দেখলাম, কোনো একদিকে বেশি ছিল, কোনো একদিকে পজিটিভ ছিল, নেগেটিভ ছিল স্কিউনেস, তো সেইটা কিন্তু আসলে নর্মালি ডিস্ট্রিবিউটেড ছিল না। সেইটার নর্মালি ডিস্ট্রিবিউটেড যদি হয় তাহলে সেইটার মিন হবে 0 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে 1। যদি মিন 0 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 হয় তখনই আমরা বলবো নর্মাল ডিস্ট্রিবিউশন। এখন সাধারণত যেই ডেটা সেট গুলো নিয়ে আমরা কাজ করি, নর্মালি ডিস্ট্রিবিউটেড সাধারণত অনেক ক্ষেত্রেই থাকে না। তো যদি আমরা এটা করতে চাই যে আমরা নর্মাল নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা সেট পেতে চাই, তাহলে আমাদের হচ্ছে এই স্ট্যান্ডার্ডাইজ এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে হবে। বোঝা গেল? যেমন এখানে লেখা আছে দেখেন, স্ট্যান্ডার্ডাইজেশন ইজ এ ইউজফুল টেকনিক টু ট্রান্সফর্ম অ্যাট্রিবিউট মানে দ্যাট মিনস কলাম with a Gaussian distribution and different means and standard deviation to a standard Gaussian distribution with a mean of 0 and 1 standard deviation. তার মানে যদি আমাদের গসিয়ান ডিস্ট্রিবিউশন না হয়, তার মানে আমাদের মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নর্মালি মিন 0 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 হবে না। এটাকে যদি আমরা স্ট্যান্ডার্ডাইজেশনের মধ্যে আনতে চাই তাহলে আমাদের মিন 0 হইতে হবে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 হইতে হবে। এইটা খুবই ইফেক্টিভ হতে পারে যদি আপনার কোনো ক্ষেত্রে আপনার যদি গসিয়ান ডিস্ট্রিবিউশনের ফর্মে না থাকে। আমরা যদি এই টেকনিকটা অ্যাপ্লাই করি তাহলে ডেফিনেটলি সেটা গসিয়ান ডিস্ট্রিবিউশনের মধ্যে চলে আসবে। কিভাবে আসছে একটু দেখেন। এই স্ট্যান্ডার্ড স্কেলার এইটা ইউজ করতে হবে। এই মেথডটা আছে হচ্ছে স্কেলার্ন এর প্রি প্রসেসিং এর মধ্যে। এটা আমরা ইম্পোর্ট করলাম স্ট্যান্ডার্ড স্কেলার। তারপরে আমরা একটু চেঞ্জ করে নিই এটা। অ্যাজ ইট ইজ এগুলা সব আগের মতোই, আমরা এর মধ্যে সবগুলো ভ্যালু পাইলাম, ইনপুট আউটপুটকে আলাদা করে নিলাম আগের মতোই। এই জায়গায় চেঞ্জ হলো এই যে স্ট্যান্ডার্ড স্কেলার ডট ফিট এক্স। স্ট্যান্ডার্ড স্কেলার ডট ফিট এক্স, খেয়াল করেন। আগে ছিল এটা হলো এই যে মিন ম্যাক্স স্কেলার, আর এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেলার। দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। ওটা হচ্ছে একটা স্কেল ঠিক করে দেয়, আর এটা হচ্ছে আমাদের গসিয়ান ডিস্ট্রিবিউশনের মধ্যে বা নর্মাল ডিস্ট্রিবিউশনের মধ্যে নিয়ে আসে যদি ডেটা সেটের মধ্যে আমার ডিস্ট্রিবিউশন নর্মাল না থাকে। তাহলে তাহলে স্ট্যান্ডার্ড স্কেলার ডট ফিট এক্স, এক্স মানে আমি ইনপুট কে করবো, এটা থাকছে স্কেলারের মধ্যে। তারপরে এই স্কেলার ডট ট্রান্সফর্ম এক্স করলে এইটা এই যে স্কেলড এক্স এর মধ্যে চলে আসবে। আমরা যদি প্রথম 5টা রো ডিসপ্লে করি সবগুলা কলাম দিয়ে, তাহলে কি হয় দেখেন। এইটা দেখে আপনি বুঝতে পারবেন না কি হচ্ছে, কিন্তু আপনি যদি এইটা দিয়ে ডিস্ট্রিবিউশন তৈরি করেন তাহলে সেইটার মিন 0 হবে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 হবে। আমি কি বোঝাতে পারলাম? নর্মালি কি হয় আমি একটু দেখাই আপনি। নর্মাল ডিস্ট্রিবিউশন, এইটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। এইটার মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0। কিন্তু যদি এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড না থাকে
দেখেন, ইট ক্যান বি স্প্রেড আউট মোর অন দ্য লেফট অর মোর অন দ্য রাইট। ঠিক আছে, তো যদি এরকম থাকে তাহলে এটা কিন্তু নর্মালি ডিস্ট্রিবিউটেড না। আপনাকে এই ডেটা সেটকে ফিট করানোর আগে আপনাকে নর্মালি ডিস্ট্রিবিউটেড করলে ডেফিনেটলি রেজাল্ট ভালো থেকে শুরু করে আপনি অনেক কিছু পাবেন। ঠিক আছে, এটাকে বলা হয় বেল শেপ কার্ভ, এবং বেল কার্ভটা এই যে এই বেল থেকে আসছে আসলে এইটা, এই যে ডিস্ট্রিবিউশনটা ঠিক আছে সেই রকম। তো এইটা যদি আমাদেরকে করতে হয়, এই যে সিমেট্রিসিটি মেনটেন করতে হবে। তো এইটা যদি আমরা করতে চাই, আমাদের যদি ডেটা সেটের ডিস্ট্রিবিউশন এরকম না থাকে, আমরা যদি এরকম করতে চাই, তাহলে আমাদেরকে আসলে এই কাজটা করতে হবে। আমাদেরকে স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করে আমরা হচ্ছে এই মেথডটা ইউজ করব, করে ফিট করব এক্স কে, তারপরে এক্স কে ট্রান্সফর্ম করে আমরা হচ্ছে সেটাকে ডিস্ট্রিবিউশনে নিয়ে এসে আমরা যদি দেখি এটার মিন 0 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 হবে। এই যে এখানে লেখা আছে দেখেন, the value of each attribute now has have a mean value 0 and standard deviation 1। এই ভ্যালু গুলো আমরা কিন্তু এখানে পাচ্ছি। বলেন, এটা নিয়ে কোনো কোয়েরি? না স্যার। ওকে, থ্যাংক ইউ। এরপরে দেখেন, সহজভাবে চিন্তা করেন, সহজ হবে, হ্যাঁ। এটা দেখেন, নর্মালাইজ ডাটা। নর্মালাইজেশনটা আসলে কি? আমরা এতক্ষণ পর্যন্ত যে কাজগুলা করলাম সেগুলা সবই ছিল কলাম ওয়াইজ, কলাম ধরে ধরে, কলাম ধরে ধরে করা। প্রত্যেকটা কলাম ধরে ধরে কিন্তু সে কাজ করছে ইন্ডিভিজুয়ালি। এখন যেটা দেখবো সেটা রো ওয়াইজ। দেখেন তো, রো এর মধ্যেও কিন্তু অনেক ভেরিয়েশন আছে। আমরা যদি, এটা তো একটা পার্সনের ডাটা, এই 8টা ইনপুট একটা পার্সনের, তো রো এর মধ্যে কি কোনো রকম কোনো সিনক্রোনাইজ করা যায় কিনা, কোনো স্কেলিং করা যায় কিনা? আমরা কলামের মধ্যে 0 আর 1 এর মধ্যে রাখলাম। তো রো এর যে অবজারভেশন গুলো, এগুলোকে অবজারভেশন বলা হয়। এখানে মোট কতটা অবজারভেশন আছে? 768-এর মতো। তো এই রো এর ভ্যালু গুলা এমন ভাবে যদি সাজানো থাকে, কারণ আমাকে তো আসলে ইনপুট দিতে হবে। আপনি যখন অ্যালগোরিদমে ইনপুট দিবেন, সেটা যদি কাছাকাছি ডাটা না হয়, সেক্ষেত্রে কিন্তু অ্যালগোরিদমের জন্য এটাকে অ্যাডপ্ট করাটা মুশকিল হয়। তা আমরা যেটা করব, এখানে আমরা যে কাজগুলো করছি সব কিন্তু প্রিপোজিশনের টেকনিক গুলো ওই একই কাজের জন্য। তো এখানে এই রো এর যে ভ্যালু, এইগুলার যদি ইউনিট নর্ম 1 হয়, এটারও একরকম ইউনিট নর্ম 1 হবে, এইটার ইউনিট নর্ম 1 হবে, এইটার ইউনিট নর্ম 1 হবে, এইটার ইউনিট নর্ম 1 হবে। প্রত্যেকটা কিন্তু রো ওয়াইজ আমরা যদি এই অপারেশন গুলো চালাইতে পারি তাহলে কেমন হয় আমি আপনাদের দেখাই। দেখেন, ইউনিট নর্মটা কি এটা আপনাদের একটু দেখেন। এই যে ইউনিট নর্ম মানে হচ্ছে আপনার যে ফিচার গুলা আছে, এই যে এই ফিচার, এই ফিচার, ধর আমরা প্রথমটাই করবো, এটা 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 একটা এক্সাম্পল যদি দিই, এইটা যদি আমরা এইভাবে নিয়ে আসি, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করে আমরা যদি রুট ওভার করি, এটার ভ্যালু 1 হবে। বোঝা গেল? দিস ইজ ইউনিট নর্ম। একটু দেখি, এই যে দেখেন এখানে খুব সহজভাবে, না আমি যেভাবে চাচ্ছি ওভাবে আসছেই না। এইভাবে যদি সহজভাবে চিন্তা করি, এই যে ধরুন দুইটা ভ্যালু, এখানে দুইটা ভ্যালু দিয়ে দেখাচ্ছে। আপনার প্রথম ভ্যালুর স্কোয়ার প্লাস দ্বিতীয় ভ্যালুর স্কোয়ার প্লাস তৃতীয় ভ্যালুর স্কোয়ার প্লাস চতুর্থ ভ্যালুর স্কোয়ার, এরকম 8টা ইনপুট ভ্যালুর স্কোয়ার করে যদি রুট ওভার করি, সেটার ভ্যালু যদি 1 হয়, দিস ইজ ইউনিট নর্ম হবে তখন। তা আমরা এরকম কোনো কাজ করতে পারি কিনা, আমরা এই ডাটাগুলোকে এমন ভাবে ট্রান্সফার করব যেন এইখানকার 8টা ভ্যালুর আলাদাভাবে স্কোয়ার করে যোগ করে রুট ওভার করলে তার ভ্যালু হবে 1। দিস ইজ ইউনিট নর্ম। এটারও হবে 1। এইটাকে এমন ভাবে চেঞ্জ করে দিবে সে, এটার ভ্যালুও হবে 1। এইটাকে এমন ভাবে চেঞ্জ করে দিবে সেটার ভ্যালুও হবে 1, এভাবে হতে থাকবে। এইটা করতে পারে কিনা, এটা করলে কি হবে, আপনার বিভিন্ন অবজারভেশনের মধ্যে যে ডিফারেন্স গুলো আছে সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই রিমুভ হয়ে যাবে।
আমি কি বোঝাতে পারলাম? দেখেন আমি করে দেখাই। আমাদের এই পর্যন্ত তো আগের নতুন কিছু নাই। এখানে দেখেন এই যে এই নর্মালাইজ করার জন্য, ইউনিট নর্মে কনভার্ট করার জন্য আমাদের যে মেথডটা লাগবে সেটা হচ্ছে নর্মালাইজার, এবং এটা আছে স্কেলার্ন এর প্রি প্রসেসিং এর মধ্যে। নর্মালাইজার, ফিট ট্রান্সফর্ম, এই যে ফিট আগের মতোই, নতুন কিছু না। এক্স আমরা ইনপুট গুলাকে করবো, স্কেলারের মধ্যে ঢুকলো, স্কেলার ট্রান্সফর্ম এক্স, নর্মালাইজ করছি। নর্মালাইজ করার পরে এখানে নর্মালাইজড এক্স মানে চেঞ্জ টেক্সটটা হচ্ছে আমরা প্রথম 5টা কলাম দেখতে, রো দেখতে চাচ্ছি। যদি আমরা এটাকে রান করি তাহলে এই ভ্যালু আসবে। আমি আপনাদের একটা করে দেখাই, দেখেন এইটা কি হতে পারে, আমি দেখাই আপনাদের কি হচ্ছে, মিলছে কিনা। এটা ধরেন 0.034, তারপরে 0.828, তারপরে 0.403, তারপরে 0.196, তারপরে 0.188, 0.004, 0.28। এই তো, এটা কি করবো, স্কোয়ার করবো তাই না? তাহলে আমরা এখানে কি লিখবো, স্কোয়ার মানে এইটা ইন্টু আবার এটা, ওকে, এটা ইন্টু আবার ওইটা, এইটা মানে হচ্ছে এইটা ইন্টু আবার ওইটা, এটা মানে হচ্ছে এইটা ইন্টু ওইটা। আর এটা তো জিরোই হবে তাই না? তারপরে করি, এটা হবে এটা ইন্টু আবার ওইটা। কি বুঝতে পারছেন? ওইটা ইন্টু ওইটা আর কি, মানে স্কোয়ার করছি। হলো, এগুলা ছিল, এবং এগুলার স্কোয়ার কিন্তু এটা, এটার স্কোয়ার এটা, এভাবে 8টার স্কোয়ার এটা। এবার যদি আমরা যোগ করি দেখেন তো, এখান থেকে টেনে আমরা হচ্ছে এই পর্যন্ত করলাম, এটা হচ্ছে আমাদের র ডাটা, এটার ভ্যালু হচ্ছে 1.933। নিচেটা কি হবে, এই যে 1 চলে আসছে। বোঝা গেল? দিস ইজ ইউনিট নর্ম। এটা ইউনিট নর্ম করার ফলে হয়েছে, আগে ছিল এইটা, এখন হয়ে গেছে এইটা। কি ক্লিয়ার? কি বোঝা যায়? প্রত্যেকটাই তাই, আপনি যেটাই তুলে ধরবেন সেটাই এক হয়ে যাবে। তাহলে আমাদের যে ডেটা সেট যেটার উপরে বেস করে লার্ন করা হবে সেটাকে আমরা প্রি প্রসেস করছি। এখন যেটা করলাম, এর আগের সবগুলো কিন্তু সাধারণত কলামের উপরেই করা হয়। এইটা যেটা হচ্ছে সেটা কিন্তু আসলে রো এর উপরে, আপনি রো মানে যে অবজারভেশন গুলো করছেন সেই অবজারভেশন গুলো কিন্তু আপনি এইভাবে একটা সিমিলার ফর্মে নিয়ে আসতে পারেন। দিস ইজ নর্মালাইজার। এটা নিয়ে কোনো কোয়েরি আছে আপনাদের কারোর মধ্যে? কোনো স্যার রেসপন্স কোন পাচ্ছি না। হ্যাঁ, স্যার কোন ধরনের প্রবলেমের জন্য কোন নর্মালাইজ মানে কোন প্রি প্রসেসিং টেকনিক ইউজ করব, মানে কোনটার জন্য এইটা কোনটা বলা বেটার? মুশকিল। এইটা এইটা বলা যাবে না আসলে। আমরা যখন প্রজেক্টে কাজ করব এই এই মডিউলটা শেষ করার পরে, তখন দেখবেন যে ভ্যারিয়েশন করে করে আপনাকে ঠিক করতে হবে যে কোনটা ভালো। আপনার স্যার কোনটা ভালো কোনটা খারাপ এটা এইটা ডিটারমাইন করা ডিপেন্ড হয়ে করছে, আছে। এইটা ডিপেন্ড করছে আপনার পুরোটা এক্সপিরিয়েন্সের উপরে, এক নম্বর। কিছু বোঝা যায়, আর কোনো কোনো ক্ষেত্রে আপনাকে লার্ন করে করে দেখতে হবে কোনটা ভালো হচ্ছে, সেটা আপনাকে রাখতে হবে। ঠিক আছে? আর ডেটা সেটের অবস্থাটা কি, এই জন্যই আমরা কিন্তু গতদিন স্ট্যাটিস্টিক্যাল টেকনিক গুলো দেখেছি। স্ট্যাটিস্টিক্যাল টেকনিক দেখে আপনি কিন্তু বুঝতে পারবেন। যেমন আমরা যদি বলি, ওই যে গতদিন আমরা ডেসক্রাইব মেথডটা দেখলাম, ডেসক্রাইবে মিন ম্যাক্স, তারপরে হচ্ছে আপনার এই 25% ভ্যালু, 75% ভ্যালু, মিডিয়ান, আউটলায়ার সব আমরা কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছিলাম, গ্রাফ দিয়ে আউটলায়ার দেখলাম। ওইটা দেখে তো আপনি এই টেকনিক গুলো কিছুটা ইউজ করতে পারবেন। ঠিক আছে? এইটা ডিপেন্ড করছে আপনার ডেটা সেটের উপরে।
যে কি ধরনের ডেটা সেট আপনি কি করবেন তার উপরে। তারপরেও অনেক ক্ষেত্রে ডিসিশন নেওয়া মুশকিল হয়, তখন আপনাকে বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে করে দেখতে হবে যে ওই ডেটা সেটের জন্য পার্টিকুলারলি কোন প্রি প্রসেসিং টেকনিকটা ভালো, যেটা ভালো আপনাকে সেটা রাখতে হবে, বাকি করে দিতে হবে। আমরা করবো সেটা। ঠিক আছে? জি আর স্যার। কোনো কোয়েরি? আর কোনো কোয়েরি কারো? স্যার নর্মালাইজ কেন ইউজ করবো? এইটা, জি এই যে স্যার। বললাম, এইটা হচ্ছে আমাদের এই যে অবজারভেশন গুলো আছে, এগুলাকে একটা নির্দিষ্ট স্কেলে নিয়ে আসার জন্য, রো ওয়াইজ স্কেলে নিয়ে আসার জন্য। যেমন আমাদের এই ভ্যালু গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে না, এখানে দেখছেন না? জি স্যার। জি এই যে স্যার। ভ্যালু চেঞ্জ হয়ে গেল, আগে দেখেন ওই কোন ভ্যালুটা কি অবস্থায় নিয়ে আসছে। স্যার চেঞ্জের ফলে আমি কি বুঝতে পারবো এই যে চেঞ্জ হচ্ছে আমার মানগুলো? এই যে আপনি দেখতে পাচ্ছেন না, এটা তো আমাদের অরিজিনাল ডেটা সেট। হ্যাঁ স্যার। এই যে এখানে ভ্যালু আছে কি 6 থেকে 50 পর্যন্ত, এখানে জি কি আর স্যার। সেই ভ্যালু আছে? এই যে 0.034 থেকে এই যে এটা হয়ে গেছে চেঞ্জ। আমরা তো এইটাই এখন ডেটা সেটে ইনপুট দেবো না, বুঝতে আমরা তো পারছি স্যার। এটাকে ইনপুট দিব না, আমরা তো এটাকে ইনপুট দিব না, আমরা এখন ইনপুট দেবো এইটাকে। বুঝতে পারছি স্যার। তো প্রথম মানে রোটা স্যার এরকম সব হয়ে গেল, ভ্যালুকে ওয়ানের মধ্যে নিয়ে আসা, সবগুলা ভ্যালু, তার মানে জিরো আর ওয়ান ওয়ানের মধ্যে কাউন্ট জিরো করা। থেকে। সবগুলা ভ্যালুই আপনি যদি হচ্ছে আসলে স্কোয়ার করে যোগ করে রুট করেন ওয়ান আসবে, বুঝতে একটা পারছি। নির্দিষ্ট ফরম্যাটে আসলো। এখানে তো সেটা ছিল না, ছিল নাকি এখানে? না স্যার। তো এখানে এটা করলে ডেফিনেটলি আপনার সুবিধা হবে, বুঝতে পারছেন? জি স্যার। এই, ঠিক আছে, টেক ইট ইজি। জটিল ভাবে নিয়েন না, মেশিন লার্নিং কিন্তু তৈরি হয়েছে মানুষের মতো করে কাজ করার জন্য। ঠিক আছে, আস্তে আস্তে বুঝবেন, নিউরাল নেটওয়ার্ক যখন দেখাবো তখন ফুললি ক্লিয়ার হয়ে যাবে, দেখতে থাকেন, ভয় পেন না। খালি দেখেন যে কোথায় কি চেঞ্জ করলে কি হচ্ছে, কারণ এই কোডগুলো আপনার কাছে রেডিমেড থাকবে আপনি যখন কাজ করবেন। আপনি কোথায় কি করলে কি হচ্ছে সেটা দেখবেন। যেমন এখানে বললাম যে আপনার স্কেলিং করতে চাচ্ছেন, আপনি মিন ম্যাক্স ইউজ করবেন, কোনো সমস্যা নেই, এই কোডটাই কপি করে ফেলবেন, খালি এখানে আপনি কত থেকে কতর মধ্যে করবেন সেটা আপনার বিষয়। তারপরে এখানে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড স্কেলার, এখানে চেঞ্জ করার তো কোনো সুযোগই নাই, পুরোটা ওইভাবে রেখে দিবেন, স্ট্যান্ডার্ড স্কেলার আউটপুট নিয়ে আপনি হচ্ছে কাজ করবেন। আপনার যেমন প্রথমে ইনপুট ছিল হচ্ছে অ্যারের মধ্যে ছিল, তাই না? যা যা ছিল এখানে, যা ছিল সবগুলোই কিন্তু আছে কোথায়? অ্যারের মধ্যে। আমরা এখানে চেঞ্জ করার পরে এটা এখন পাবো কোথায়? এই যে রিস্কেলড এক্স এর মধ্যে। রিস্কেলড এক্স এর মধ্যে এই যে ভ্যালু গুলো সব চলে আসছে। তারপরে আমরা যে নর্মালাইজার করলাম, নর্মালাইজারের ভ্যালু গুলো হচ্ছে আছে কোথায়? প্রথমে ছিল হচ্ছে অ্যারের মধ্যে অরিজিনাল, আমরা যে নর্মালাইজড এক্স এর মধ্যে এই যে নর্মালাইজারের ভ্যালু গুলো সব পেয়ে যাবো। এইটা আমরা ইনপুট দিব, কারণ আমাদের তো এখানে বলাই ছিল যে আমরা যে কাজটা করছি, আমাদের এখানে বলাই ছিল যে হচ্ছে আমাদের এখানে এটা তো ডেটা সেট, তাই না? এই ডেটা সেটটাকে প্রিপ্রসেস করে প্রিপ্রসেসড আউটপুটটা দিব ফিচার এক্সট্রাকশনে। ডেটা সেটকে প্রিপ্রসেস করে প্রিপ্রসেসড আউটপুটটা দিব ফিচার এক্সট্রাকশনে। তা বুঝতে আমরা পারছি স্যার। এখানে, হ্যাঁ, তা আমরা এখানে কি করছি? এখানে আমাদের ইনপুট তো হচ্ছে এর মধ্যে আছে, আমরা যেটাকে ইম্পোর্ট করছি সরাসরি এই যে এই সিএসভি ফাইল থেকে, এইটাকে আমরা প্রিপ্রসেস করে পাচ্ছি কোথায়? যেমন নর্মালাইজড টেক্সট এর মধ্যে পাইলাম, এখানে এইটাকে এখন ইনপুট দিব ফিচার এক্সট্রাকশনের মধ্যে। তারপরে এখানে রিস্কেলটাকে ইনপুট দিব ফিচার এক্সট্রাকশনের মধ্যে। এই তো, বোঝা গেল? জি স্যার। সিম্পল। এখান থেকে যেটা পাবো সেটা ফলো করবো। আমরা হচ্ছে ইনপুটটাকে দেওয়ার আগে কিছু প্রিপ্রসেস করবো। ওকে, আচ্ছা, আরেকটা মেথড আছে, বাইনারাইজ ডাটা। এটা খুবই ইজি, বুঝতে কোনো অসুবিধা হবে না। আমরা হচ্ছে এই ভ্যালু গুলাকে, মানে আমাদের যে ভ্যালু গুলো আছে, আমরা যদি মনে করি, সবসময় করতে হবে নট নেসেসারি, কোনো সময় লাগে, কোনো কোনো সময় আমরা ভ্যালু গুলাকে 1 আর 0-তে কনভার্ট করে ফেলতে হবে। ইনপুট ভ্যালু গুলাকে একটা থ্রেশহোল্ড ধরবো, থ্রেশহোল্ডের ওপরে গেলে 1 আর নিচে থাকলে 0 হয়ে যাবে। যেমন এখানে যেটা বলা আছে দেখেন, যে all values above the threshold are marked as 1 and all equal to or below are marked as 0। এটা বাইনারাইজেশন করা, মানে বাইনারিতে কনভার্ট করা। আমরা যদি এটাকে একটু নিয়ে নিই এবং এইটাকে, দেখেন এখানে নতুন কি আছে, এই যে বাইনারাইজার,
স্কেলার্ন প্রি প্রসেসিং। স্কেলার্ন বললাম লাইব্রেরি, পাইথনের লাইব্রেরি, যেটা মেশিন লার্নিং, ট্র্যাডিশনাল মেশিন লার্নিং অ্যালগরিদমের ক্ষেত্রে সবকিছুই প্রায় এখানে আছে। আমরা খুব সহজেই এই যে যে মেথড গুলো ইউজ করছি আমরা, এগুলো আমাদেরকে লিখতে হতো, কিন্তু এটা হচ্ছে স্কেলার্ন এর প্রি প্রসেসিং এর মধ্যে এই মেথডটা দেওয়া আছে, আমরা জাস্ট কল করছি আর আউটপুট বের করে ফেলছি। কাজটা কিন্তু এত সহজ না, আপনাকে করতে হলে কোড লিখতে হতো, তাই না? তো এখানে দেখেন এই যে স্কেলার্ন এর মধ্যে এখানে বাইনারাইজার আছে। বাইনারাইজার কাজ হচ্ছে বাইনারিতে কনভার্ট করা। আমাদের এখানে যে ইনপুট এক্স এর মধ্যে আমরা রেখেছি এগুলো তো আগের সব কোড। এই যে বাইনারাইজার, এখানে থ্রেশহোল্ড দেওয়া আছে 0, মানে 0 বা তার উপরে হলে 1 হবে, আর নিচে হলে 0 হবে। যেমন এখানে দেখেন, এখানে কিছু ভ্যালু আছে, কি 0 আছে, 0 নিচেও আছে। এই যে 0, 0 নিচে আছে নাকি? 0 নিচে নাই আসলে, 0 আছে অথবা 0-র উপরে আছে, তাই তো? যেমন 0.232, এগুলো তো সব 0-র উপরে, আর বাকি উপরে এই যে 148 পর্যন্ত মেলায় আছে, মানে 0 আছে বা তার উপরে আছে। তো এখানে যেটা করা আছে সেটা হচ্ছে 0 গুলা 0 থাকবে, আর 0-র উপরে যাই আছে সবগুলোকে 1 করে দেবে। আপনি যদি এটা করতে চান, যেমন এখানে থ্রেশহোল্ডটা হচ্ছে 0, তার মানে 0-র উপরে যা আছে সব 1, নিচের দিকে 0। তাহলে আমরা হচ্ছে এই যে বাইনারাইজারটাকে ইউজ করব এবং থ্রেশহোল্ডটা এখানে লিখে দিতে পারবো। ডট ফিট কাকে করবো? ইনপুটটাকে। এরপরে হচ্ছে আগের মতোই বাইনারাইজার, এই যে বাইনারাইজার ট্রান্সফর্ম করবো এক্স। আমরা 5টা কলাম রোকে দেখতে চাচ্ছি, সবগুলো কলাম নিয়ে। দেখেন তো কি হয়। এখানে দেখেন 0 কোথায় কোথায় আছে, 1 2 পঞ্চম কলামের 3টা 0 আর বাম পাশে একটা আছে। এই যে পঞ্চম কলাম, এই যে 3টা 0, আর এই যে বাম পাশে একটা, বুঝেছে? এখানে একটা 0, মানে 0 গুলোকে 0 করেছে, তাছাড়া সব 1 করে দিয়েছে। বুঝতে পারছি স্যার। এখন যদি আপনি মনে করেন যে আমি হচ্ছে থ্রেশহোল্ড চেঞ্জ করব, যেমন ধরেন আমি চাচ্ছি যে 10-এর নিচে যেগুলা আছে সেগুলা সব হবে 0, আর 10-এর উপরের গুলো হবে 1। ঠিক আছে, দেখেন কি হয়। এখানে আমরা শুধু লিখবো মাত্র 10। ওকে, 0 আপনি মিলে দেখেন। এই যে প্রথমটা ছিল 6, প্রথমটা ছিল 6, আমি একটু কাছাকাছি রাখি। এই যে প্রথমটা ছিল 6, হয়ে গেছে 0। 10-এর নিচে যে পরের গুলো ছিল 148, 72, 35, এই তিনটা কিন্তু 1। তারপরে এটা 0, 33, এটা 1, 0.627, এটা 0। বোঝা গেল? এই, কি ক্লিয়ার? জি তার স্যার। মানে আমরা হচ্ছে এভাবে বাইনারাইজ করতে পারি, তাই তো? জি স্যার। কোনো কোয়েরি আছে এই 4টা প্রোগ্রামে? এই 4টা দিয়ে এই চ্যাপ্টার শেষ। আমি আপনাদের যখন এখন বলবো যে এই 4টা একটু প্র্যাকটিস করতে। তো আমি হচ্ছে, থ্রেশহোল্ডের যে মানটা ডিফাইন করবো আমরা স্যার, এটা হ্যাঁ, কি আসলে কোনো নির্দিষ্ট মানে এটা কিভাবে ডিফাইন করবো স্যার? তো এখানে টেকনিক ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আসলে মানে এটা আপনি এখানে থিঙ্কিংটা করবো কিভাবে যে এখানে 0 হবে থিঙ্কিংটা না 10 আপনাকে হবে? করতে হবে, এটা আসলে কোনো রুল নাই। আপনার, আপনি কি আউটপুট চাচ্ছেন তার জন্য কোন থ্রেশহোল্ড ধরা যায় সেটা আপনাকেই থিঙ্ক করে বের করতে হবে। এটা আসলে কোনো স্পেসিফিক নিয়ম নাই যে আপনি কি ধরবেন। এটা আপনার মানে প্রবলেম টু প্রবলেম ভ্যারি করবে সবসময়। ঠিক আছে? বুঝতে পারছি। তবে তবে আপনি বিভিন্ন থ্রেশহোল্ডের ভ্যালু ভ্যারি করিয়ে করিয়ে রেজাল্ট কি হচ্ছে, ধরেন আপনি একবার দিলেন 5, একবার দিলেন 10, একবার দিলেন 20, একবার দিলেন 0, এরকম ভ্যারি করিয়ে করে যেটা রেজাল্ট ভালো হচ্ছে আপনি সেটা রাখতে পারেন। স্যার, মানে থ্রেশহোল্ড বলতে বোঝাচ্ছে যে আমার এর নিচের যে ভ্যালুগুলো থাকবে এগুলোকে আমি ডিসকার্ড করবো, এরকম সিদ্ধান্ত? না, ডিসকার্ড করবেন না। 0-রও কিন্তু ইনফরমেশন আছে, 0 মানে কিন্তু আসলে ইনফরমেশন বিহীন নয়। আচ্ছা আচ্ছা, ডিসকার্ড না, আমরা একটা লেভেলের উপরে 1 ধরবো, একটা লেভেলের নিচে 0 ধরবো। ওটাও ইনফরমেশন, ওটাও ইনফরমেশন। বুঝতে পারছি। স্যার মানে পুরোটা আরেকবার একটু মানে 2 মিনিটে স্যার ওভারভিউ দিলে ভালো হতো। কোনটা, এই পুরো চ্যাপ্টার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথমটা হচ্ছে ম্যান মিক্স স্কেলার। এটাকে আমরা প্রত্যেকটা কলাম ওয়াইজ যদি একটা রেঞ্জের মধ্যে আনতে চাই, কলাম ওয়াইজ, যেমন এখানে আছে 0 থেকে 1 এর মধ্যে আমরা করেছি, এইটা সবগুলো চলে আসবে আমাদের এখানে। কলাম এর ক্ষেত্রে যদি আমরা এটা করতে চাই, যেমন এখানে ভ্যালু কিন্তু বিভিন্ন টাইপের আছে, আমরা এটা সবগুলা 0 আর 1 এর মধ্যে নিয়ে আসছি। দেখুন এভাবে, এইটা এই কলামের সাথে, এইটা সেকেন্ড কলামের জন্য, এটা থার্ড কলামের জন্য, স্যার এইটা একটা প্রশ্ন করব। এইটারই বলেন।
হ্যাঁ স্যার, 0 এবং 1-এ আমরা কেন আনবো? আমাদের তো সুন্দর ডাটাগুলো আছে, আমরা তো এগুলো না না কালেক্ট না না করেছি না না। না। কেন আনবো? জি আপনি স্যার। যখন অ্যালগোরিদম চালাবেন, আপনার অযথাই আননেসেসারি বড় ডাটা প্রসেস করার দরকার কি বলেন? একটা 148 ভ্যালুর ডাটা, সে জায়গায় আপনি করছেন 7 ভ্যালুর ডাটা। আপনার মাল্টিপ্লিকেশন থেকে শুরু করে যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন করলে সময় কম লাগবে না? জি স্যার। এই জন্যই আনবো। ও, বুঝতে পেরেছি। তারপরেও তো ভেরিয়েশন অনেক বেশি পাচ্ছেন না, 148 আর কোথায় 7.437, কত দূর পর্যন্ত গেছে না? হ্যাঁ। এই কারণে করব। এবং মেশিন লার্নিং এর অ্যালগোরিদম গুলো সাধারণত 0 থেকে 1 এর মধ্যে ডাটা নিয়ে অভ্যস্ত। ঠিক আছে, বুঝা গেল? স্যার প্রি প্রসেসিং করলেও অরিজিনাল ডাটা তো হারায় যাচ্ছে না, তাই না? মানে না, আমি, অরিজিনাল ডাটা, আপনি আবার ব্যাক করতে চাচ্ছেন মানে অরিজিনাল ডাটাই না না, মানে আমি তো এখানে এই যে বাইনারি বাইনারাইজেশন এটা করে জিরো হারিয়ে ওয়ান যাবে তো। জিরো ওয়ান করলাম, হারিয়ে যাবে না? বাট হারিয়ে যাবে। হারিয়ে যাবে না? হারিয়ে যাবে না। আপনি এখান থেকে, আপনি ধরেন এই ডেটা সেট থেকে, সরি, হ্যাঁ, এই ডেটা সেট থেকে এটা নিয়ে আসছেন, এখান থেকে এটা আনতে পারবেন? সম্ভব? আপনি কালার ইমেজ থেকে সাদা কালোই নিয়ে আসছেন, গ্রেতে নিয়ে আসছেন, গ্রে থেকে কি কালারে যেতে পারবেন? যেতে পারবেন আর্টিফিশিয়ালি, রিয়েলটা হবে না। কোনো কোনো সময় আর্টিফিশিয়ালি যাওয়া যায়, কোনো কোনো সময় যাওয়াটা মুশকিল। ওরকমই। কি ক্লিয়ার? জি, জি স্যার। তাহলে স্যার ওই যে অ্যালগোরিদম গুলো চালালে অ্যালগোরিদম তো আমার এই ভ্যালু গুলার উপরেই কাজ করবে। হ্যাঁ, এই যে প্রিপ্রসেস ভ্যালুর উপরে কাজ করবে, এই ভ্যালুগুলোর উপরে কাজ করবে, প্রিপ্রসেসিং করার পরে যে ভ্যালু, সেই ভ্যালুর উপরে কাজ করবে। ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। ওকে, তাহলে প্রথমটা হচ্ছে আমরা মিন ম্যাক্স স্কেলার করলাম, একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসলাম। দ্বিতীয়টা আমরা হচ্ছে আমাদের যে স্ট্যান্ডার্ড ডিস্ট্রিবিউশন, সরি নর্মাল ডিস্ট্রিবিউশন যেটা, সেই নর্মাল ডিস্ট্রিবিউশনের নিয়মই হচ্ছে মিন 0 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1। সেটা যদি না থাকে আমরা ডেটা সেটটাকে এইভাবে নিয়ে আসবো। হুম, আপনাদেরকে দেখিয়েছি, দেখবেন। নর্মালাইজেশনের ক্ষেত্রে আমরা কি করছি, নর্মালাইজে সেটা হচ্ছে আগের গুলো সবই ছিল কলাম ওয়াইজ, এটা হচ্ছে রো ওয়াইজ। আমরা এমন ভাবে কনভার্ট করলাম যেন এগুলার স্কোয়ার করে যদি যোগ করে রুট ওভার করি সবগুলাকে 1 হবে, এটারও 1 হবে, এটারও 1 হবে, এটারও 1 হবে। এটা হচ্ছে রো এর মধ্যে বা বিভিন্ন অবজারভেশনের মধ্যে, এটা হলো আমরা চেঞ্জ করছি। আর এটা তো বাইনারাইজেশন, বাইনারিতে কনভার্ট করা, যে থ্রেশহোল্ড দিচ্ছি সেই থ্রেশহোল্ডের উপরে একরকম ভ্যালু হবে 1, নিচে 1 দিবেন। এই তো, আমি এটা আপনাদের দিয়ে দিই, এটা আপনারা করবেন। এইটা হচ্ছে ডাউনলোড অ্যাজ এইচটিএমএল না? আমরা চ্যাপ্টার 8 শুরু করব। এইটা একটু দেখেন, ফিচার সিলেকশন ফর মেশিন লার্নিং। আমরা কোথায় আছি একটু আপনাদেরকে বলি, আমরা আছি কিন্তু এবার এখানে। আমরা প্রি প্রসেসিং করলাম, তাই না? জি স্যার। গতকাল আমরা ডেটা সেটের উপরে কাজ করেছি, ডেটা সেট লোড করেছি, ডেটা সেটের স্ট্যাটিস্টিক দেখছি। তারপরে আজকে প্রথমে দেখলাম প্রি প্রসেসিং, চ্যাপ্টার 7। এখন দেখবো চ্যাপ্টার 8, ফিচার এক্সট্রাকশন। এই চ্যাপ্টারে মূলত কি হয়, আমরা প্রি প্রসেসিং করার পর ওখান থেকে কোন কোন ফিচার নিব। যেমন এখানে আমি গতদিন আপনাদেরকে বলেছিলাম যে দেখেন, এখানে মোট আমাদের 8টা ফিচার আছে, ইনপুট ফিচার। এই 8টার মধ্যে কি 8টা ফিচারই লাগবে? নাও তো লাগতে পারে। কেননা ওই যে আমরা কোরিলেশন করে আমরা কার সাথে কার ডিপেন্ডেন্সি আছে, কোনটা পজিটিভলি কোরিলেটেড, কোনটা নেগেটিভলি কোরিলেটেড, সেটা কিন্তু আমরা বের করতে পারি। আবার কোনটা হয়তো 0 আছে কোরিলেশন, যেটা আসলে কোনো সম্পর্কই নেই এর সাথে আরেকটার। তো আমরা আসলে কোন ধরনের ভ্যালু গুলাকে নিব? এখানে 8টাই কি নিব? কেননা আপনার এখানে মনে হচ্ছে 8টা খুব ছোট ডেটা সেট, এটা নিয়ে কোনো সমস্যা নেই, 8টা কলাম আর 768টা রো, এটা খুবই স্মল ডেটা সেট। কিন্তু কিছু কিছু ডেটা সেট আছে, আপনার ডেটা সেটের সাইজই হচ্ছে 5 জিবি, 6 জিবি, 10 জিবি সাইজ ডেটা সেট, একটা ডেটা সেট। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে দেখা যাচ্ছে কলাম আছে 500টা। তা আপনি কি 500টা কলাম নিয়ে রান করবেন, না কলামকে কমাবেন? অবশ্যই যদি আপনি বেশি কলাম দিয়ে রান করেন, সেক্ষেত্রে আপনার সময় বেশি লাগবে। আবার হচ্ছে ডাইমেনশনালিটি, মানে কলাম মানে কিন্তু ডাইমেনশন, আমরা কিন্তু এগুলো পরে ক্লিয়ার হবে, আস্তে আস্তে ক্লিয়ার হবে। তো ডাইমেনশন বেশি থাকলে কিন্তু কার্স অফ ডাইমেনশনালিটির প্রবলেম ঘটে। একই জিনিস রিপিটেডলি যদি রেকারেন্ট, মানে আপনার একই জিনিস বারবার যদি থাকে, রিডান্ডেন্ট যদি থাকে,
সেক্ষেত্রে কিন্তু আউটপুট ভালো অনেক সময় আসে না। এটাকে বলা হয় কার্স অফ ডাইমেনশনালিটি। ডাইমেনশন বেশি থাকলে এটা ঘটে, বা কলাম বেশি থাকলে ঘটে। তো আমরা আসলে কি করব, এটাও কিন্তু আমাদের ফিক্সড না। বলতে পারেন যে স্যার কটা কলাম নেবো, কিভাবে বুঝবো? এটা ডিপেন্ড করছে আপনার কি প্রবলেম, এবং তার জন্য আপনি কোন ডেটা সেট নিচ্ছেন, এবং ডেটা সেটের ওপরে বেস করে আপনি কোন কোন কলামকে রাখবেন, কোন কলামকে বাদ দেবেন। তো এইটাকে বলা হচ্ছে ফিচার এক্সট্রাকশন। যেমন এগুলো হচ্ছে 8টা ইনপুট ফিচার বা 8টা ডাইমেনশন, ইনপুট ডাইমেনশন। তো এর মধ্যে কয়টাকে আপনি রাখবেন, কয়টাকে বাদ দেবেন, রাখলেও কোন কোনটাকে রাখবেন, এইটা নিয়েই মূলত আমাদের এই ফিচার এক্সট্রাকশনের চ্যাপ্টার। এবং আমরা এখন এটা আলোচনা করব ফিচার সিলেকশন ফর মেশিন লার্নিং। আমাদের এখানে যে এই ডেটা সেটে, পিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেটে আমাদের যে 8টা কলাম আছে, ইনপুট কলাম, বা 8টা ডাইমেনশন আছে, বা 8টা ডিফারেন্ট ফিচার আছে, তার মধ্যে থেকে আমরা কোনটা কোনটাকে রাখবো, কোনটাকে বাদ দেবো, এবং কিভাবে করতে পারি, সেটা নিয়েই মূলত আলোচনা। এখানে 4টা ডিফারেন্ট টেকনিক অ্যাপ্লাই করেছে: ইউনিভেরিয়েট সিলেকশন, রিকার্সিভ ফিচার ইলিমিনেশন, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস পিসিএ, এটা খুবই পপুলার, ফিচার ইম্পর্টেন্স। এই 4টা আমরা দেখবো, দেখতে থাকেন। আসলে ফিচার সিলেকশন কেন দরকার, ওই যে এখনই বললাম, রিডিউসড ওভারফিটিং। অনেক সময় ফিচার বেশি থাকলে যে রেজাল্ট ভালো হবে না, এটা নাও হতে পারে। ডাইমেনশন বেশি থাকলে আপনার কার্স অফ ডাইমেনশনালিটির প্রবলেম ঘটে, সেটা একটা প্রবলেম অ্যারাইজ করতে পারে। তারপরে আপনার আপনি যদি হচ্ছে ইম্পর্টেন্ট ফিচার গুলাকে রেখে বাকিগুলোকে ফেলে দিতে পারেন, তাহলে আপনার অ্যাকুরেসি ভালো হবে। আপনার লার্ন করতে সময় অনেক কম লাগতে পারে আপনার আননেসেসারি ফিচার গুলোকে ফেলে দিলে। তার মানে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের যেই ফিচার গুলো দরকার, যেই কলাম গুলো দরকার, আমরা শুধু সেই কলাম দিয়ে লার্ন করবো, বাকিগুলোকে ফেলে দেবো। এটা করলে আমাদের ইফিসিয়েন্সি যেমন বাড়বে, আমাদের টাইম কম লাগবে, সেই জিনিসগুলো আছে। তো এখন এখানে আমরা 4টা মেথড ইউজ করার কথা বলা হচ্ছে। প্রথমটা হচ্ছে ইউনিভেরিয়েট সিলেকশন। ইউনিভেরিয়েট সিলেকশনটা কি? ইউনিভেরিয়েট সিলেকশনটা আমরা এটা রান করি, তাহলে নিয়ে আসি। দেখেন, এই ইউনিভেরিয়েট সিলেকশনে আসলে স্ট্যাটিস্টিক্যাল টেকনিক অ্যাপ্লাই করা হয়। এখন প্রথমে একটা জিনিস বলি, এখানে যে আপনি কোন কলামটা ভালো কাজ করবে 8টা ফিচারের মধ্যে, আর কোন কলামটা খারাপ কাজ করবে, আসলে খারাপ কাজ বলা ঠিক না, কম্পারেটিভলি অন্য থেকে একটু খারাপ কাজ করবে, সেইটা আপনাকে বাদ দিতে হবে। তো সেইটা বাদ দেওয়ার জন্য এখানে কিন্তু বিভিন্ন টাইপের টেকনিক অ্যাপ্লাই করা লাগতে পারে। আগের মতো জিনিসগুলা এখানে অতটা নর্মাল না। এখানে আপনাকে হচ্ছে বিভিন্ন অ্যালগোরিদম ইউজ করা লাগতে পারে, কোনো কোনো ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যাল মেথড ইউজ করা হয়। যেমন এইখানে ইউনিভেরিয়েট সিলেকশনের ক্ষেত্রে স্ট্যাটিস্টিকের একটা খুব পপুলার মেথড আছে, চাই স্কোয়ার টেস্ট, নাম শুনেছেন হয়তো। চাই স্কোয়ার স্ট্যাটিস্টিক্যাল টেস্ট, এই টেস্টটা দিয়ে ইউনিভেরিয়েট সিলেকশনটা করা হয়। কোনো কোনো ক্ষেত্রে, যেমন দেখেন এখানে সর্বশেষ যে মেথডটা আছে, সেখানে আপনার হচ্ছে, এটা খুব পপুলার একটা মেশিন লার্নিং এর অ্যালগোরিদম, এক্সট্রা ট্রি ক্লাসিফায়ার। ঠিক আছে, এইটা আমরা ইউজ করি। মানে এখানে আপনাকে তো টেস্ট করতে হবে যে এই 8টা কলামের মধ্যে কোনটা ভালো। তো কি দিয়ে টেস্ট করবেন? কোন না কোনো অ্যালগোরিদম দিয়ে তো টেস্ট করতে হবে যে এটার আউটপুট ভালো, তারপরে না বাদ দেবেন। কি বোঝাতে পারলাম? তো সেই কি ইউজ করতে চাচ্ছেন, আপনি কি স্ট্যাটিস্টিক্যাল মেথড ইউজ করতে চাচ্ছেন, না মেশিন লার্নিং এর কোনো মেথড ইউজ করতে চাচ্ছেন? যদি আমরা এখনো কিন্তু মেশিন লার্নিং এর অ্যালগোরিদমের মধ্যে যাইনি, কিন্তু আমার এখানে ইউজ করতে হবে। তার উপরে বেস করেই কিন্তু আপনার কলাম গুলাকে বাদ দেয় অথবা রাখে, ইম্পর্টেন্ট কলাম গুলো রাখে, যেগুলা ইম্পর্টেন্ট না সেগুলোকে বাদ দেয়। তো প্রথম যে টেকনিকটা সেটা হচ্ছে ইউনিভেরিয়েট সিলেকশন, এবং এখানে স্ট্যাটিস্টিক্যাল যে মেথড আছে চাই স্কোয়ার টেস্ট, সেটা অ্যাপ্লাই করা হয়। তো সেইটা কিরকম হইতে পারে সেটা যদি আমরা দেখি, এখানে আমরা দেখবো, একটু খেয়াল করেন। দেখি কি করেছে এখানে। আমার কথা শুনতে পাচ্ছেন এখন? কথা শুনতে পান? জি স্যার, জি স্যার, কথা জি শুনতে স্যার। পাই। হ্যাঁ, এখানে দেখেন এই যে চাই স্কোয়ার টেস্ট এর জন্য আমরা যেটা করব, এবার দেখেন আগে ছিল স্কেলান প্রি প্রসেসিং, এখন কিন্তু আসছে স্কেলান ফিচার সিলেকশন।
ঠিক আছে, এটা স্কেল লার্নেরই, এটা আসলে ওই যে সাব লাইব্রেরি আর কি, লাইব্রেরির মধ্যে আপনার সাব করা থাকে, ফোল্ডারের মধ্যে ফোল্ডার, যদি ভাবে চিন্তা করি আমরা। ওটা ছিল প্রি প্রসেসিং এর মধ্যে, আর এটা হচ্ছে ফিচার সিলেকশনের মধ্যে। তাহলে স্কেল লার্ন ডট ফিচার সিলেকশন ইম্পোর্ট করছি চাই স্কোয়ার একটা, আরেকটা হচ্ছে স্কেল লার্ন ফিচার সিলেকশন ইম্পোর্ট সিলেক্ট কে বেস্ট। কোথায় ইউজ করছি একটু আপনাকে দেখাচ্ছি আপনাদের এখানে। তাছাড়া আগের মতোই এই যে পান্ডাস থেকে ইম্পোর্ট রিড সিএসভি সেট প্রিসিশন, সেগুলো তো সব আগেই ছিল। আমাদের ফিচার সিলেকশনের মধ্যে থেকে আমরা প্রথমে সিলেক্ট করলাম সিলেক্ট কে বেস্ট, আরেকটা হচ্ছে চাই স্কোয়ার। এরপরে আমরা ডেটা সেটটার কাজ করলাম, এখানে হচ্ছে আগের মতোই এক্স ওয়াই এর মধ্যে আহ, আমরা ভ্যালু গুলোকে নিয়ে আসলাম। এরপরে দেখেন এই জায়গায় এই যে সিলেক্ট কে বেস্ট, এইটার মধ্যে আমরা এই যে চাই স্কোয়ারটাকে ইউজ করব। এটা অনেকভাবে করা যায়, যে আমরা সিলেক্ট কে বেস্ট মানে হচ্ছে কোন কলামটাকে আমরা সিলেক্ট করতে চাচ্ছি তার মেথড। এখানে দেখেন স্কোর ফাংশন, মানে আমরা কোন মেথড দিয়ে এইটা করব, এটা হচ্ছে চাই স্কোয়ার টেস্ট দিয়ে করব, সেই জন্য লিখলাম চাই টু মানে চাই স্কোয়ার। ওকে, আর কতগুলা আমরা প্যারামিটার নিব, মানে কতগুলা ফিচার নিব, 4টা। আমাদের এখানে আছে 8টা, তো আপনার ইচ্ছা, আপনি 2টা নিতে পারেন, 5টা নিতে পারেন, 3টা নিতে পারেন। আমরা প্রথমে দেখছি 4টা। তাহলে আমরা এখানে প্যারামিটার সিলেক্ট করলাম যে আমাদের কতগুলা কলাম নেব, 4টা কলাম, এবং সেটা হচ্ছে চাই স্কোয়ার টেস্ট দিয়ে, এবং এইটা মেথড হচ্ছে সিলেক্ট কে বেস্ট। এটা থাকলো টেস্টের মধ্যে। এরপরে টেস্ট ডট ফিট, ফিটের মধ্যে এক্সও দিতে হবে, ওয়াইও দিতে হবে। আমি আপনাদের বললাম এখানে এখানে আমরা মেশিন লার্নিং অ্যালগোরিদম এখনো পড়িই নাই, তারপরেও মেশিন লার্নিং অ্যালগোরিদম ইউজ করতে হবে। ঠিক এর পরের গুলো মেশিন লার্নিং অ্যালগোরিদম আছে, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেথড। তো এইটার ইনপুটের করসপন্ডিং আউটপুট, মনে আছে ওই যে সুপারভাইজড লার্নিং এর কথা বলেছিলাম, ইনপুটের করসপন্ডিং আউটপুট দিয়ে আপনাকে টেস্ট করে দেখতে হবে যে আসলেই কোন প্যারামিটারটা ভালো কাজ করছে। সে কি করে, প্রত্যেকটা প্যারামিটারকে সে আসলে টেস্ট করে করে দেখে যে এই কলাম দিয়ে রেজাল্ট কেমন আসছে, তারপরে এটা বাদ দিয়ে এই কলাম দিয়ে রেজাল্ট কেমন আসছে, এই কলাম দিয়ে রেজাল্ট কেমন আসছে, এই কলাম দিয়ে রেজাল্ট কেমন আসছে, এই কলাম দিয়ে রেজাল্ট কেমন আসছে। প্রত্যেকটা কলাম দিয়ে দিয়ে সে চেক করে দেখে যে কোনটার রেজাল্ট ভালো, তারপরে আপনি এখানে কটা দিলেন সেই কটা বের করে দিবে আপনাকে। তারপরে আমরা হচ্ছে টেস্ট ফিট এক্স ওয়াই। এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন? এটা আগে বলেন। ঠিক স্যার আছে, এখানে একটু স্যার প্রবলেম আছে। বলেন বলেন, প্রবলেম স্যার বলেন। স্যার এই যে কে ইকুয়ালস টু 4 এখানে কোন কোন ফিচার নিচ্ছে এটাকে বলে দেওয়া থাকবে? না, আমি তো ওকে ওই অ্যালগোরিদম কি তো বলে দিতে হবে, এই কোডই বলে দিবে আপনাকে। আপনি তো বলবেন 4, ওই 4টা দিবে আপনাকে। আপনি যদি বলেন 3, তাহলে সে 3টা দিবে। আপনি যদি বলেন 5, তাহলে 5টা দিবে। আমি রান করি, তারপরে দেখেন। এরপরে দেখেন এগুলো নিয়ে চিন্তা করার এইটা দরকার আছে যে ফিট ডট স্কোর, কার স্কোর কত। এখানে যে 8টা কলাম আছে, এই 8টা কলামের কার স্কোর কত সেটা দেখাবে। তারপরে হচ্ছে এই যে ফিট ডট ট্রান্সফর্ম, এটা তো আপনার দেখার জন্য আসলে, এই যে এখানে যে ফিট করলাম, এই যে ফিট ডট ট্রান্সফর্ম এক্স, ইনপুট গুলাকে সে ট্রান্সফর্ম করে এই যে ফিচারের মধ্যে ভরবে, তারপরে আমরা হচ্ছে ফিচার গুলা পাবো। একটু দেখেন, রান করি। এই যে দেখেন কি বের হলো, একটু খেয়াল করেন, দেখাই, ভালো মতো খেয়াল করেন। এই পর্যন্ত তো আপনারা বোঝেন, এটা তো আগে আমরা সিলেক্ট কে বেস্ট এই মেথডটা ইউজ করছি, যেখানে চাই স্কোয়ার টেস্ট থাকছে। আমরা চাই স্কোয়ার টেস্ট দিয়ে এটাকে বের করব, আর 4টা ফিচার নেব, এটা থাকছে টেস্টের মধ্যে। এরপরে টেস্ট ডট ফিট দিয়ে আমরা এক্স ওয়াই, আমাদের যে ইনপুট আউটপুট, ইনপুটের করসপন্ডিং আউটপুট কোনটা সেটা কিন্তু বলে দিচ্ছে এখানে, যেন সে প্রিডিক্ট করে বের করতে পারে। সে কি করে আসলে চাই স্কোয়ার টেস্ট দিয়ে, সে একটা একটা করে কলাম টেস্ট করে যে আউটপুটের সাথে কোনটা বেশি সামঞ্জস্যপূর্ণ। তারপরে আপনার ওর মধ্যে থেকে যেগুলা বেশি সামঞ্জস্যপূর্ণ সেগুলা আপনাকে দেখাই। এরপরে আপনি এই যে ফিট ডট স্কোর, এটা যদি লিখেন, তাহলে এই 8টা কলামের কার স্কোর কত সেটা আপনাকে দেখাবে। এটা দেখাইছে এখানে, দেখেন এই যে প্রথম কলামের স্কোর হচ্ছে 111.52, দ্বিতীয় কলামের স্কোর হচ্ছে 1411.88, তৃতীয়টার স্কোর এটা, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, 8টা কলামের কিন্তু স্কোর দিয়েছে। এখন দেখেন তো এইটার মধ্যে কার কার ভ্যালু বেশি, 4টা, সব থেকে বড় কোনটা, এটা না? এটা কত নম্বর কলাম? 1 2 3 4 5 নম্বর কলাম।
তারপরে কোনটা? তারপরে এইটা 2, তাহলে 5 2, তারপরে হচ্ছে কোনটা বলেন? এইটা 5 2 8 6, তাই তো? হ্যাঁ, এটা 111 থেকে 127 বড় না? 111 থেকে জি এটা বড় না? জি তাহলে এই একটা 1, 2 নম্বর কলাম, 5 নম্বর কলাম, 6 নম্বর কলাম, 8 নম্বর কলাম, 2 6, সরি 2 5 6 8। দেখেন তো 2 5 6 8 মানে কোনটা? এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, মিলে 2 5 6 8 আমরা বের করলাম, যেগুলো হাইয়েস্ট স্কোরের। এরপরে আমরা এখানে রান করছি কি দেখেন তো, এই যে ফিট ডট ট্রান্সফর্ম দিয়ে এক্স এর ভ্যালু যদি দেই, তাহলে এই কোন কোন ফিচার গুলো সেটা বের করে দিবে। আমরা ফিচারের মধ্যে থেকে 5টা রো বের করছি। এবার দেখেন এখানে, দেখেন তো মিলে কি, এখানে 5টা যদি বের করি, দেখেন এই যে 148 দিয়েছে, 148 85 183 89 137, তারপরে কি 000 94 168 এটা দিয়েছে, তারপরে 33.6, এই যে 26.6 দিয়েছে, তারপরে 50 31 31 দিয়েছে সব। এই 4টা দিল, বাকিগুলো কিন্তু ফেলে দিয়েছে। আমি কি বোঝাতে পারলাম? আপনি যদি এখানে 3 দেন, তাহলে 3টা দিবে, একটা বাদ হয়ে যাবে। কোনটা কম ছিল? 127টা, 6 নম্বর কলম বাদ হয়ে যাবে, এটা বাদ হয়ে যাবে, দেখেন এটা বাদ হয়ে যাবে। দেখেন হয়েছে তাই, 148-এরটা আছে, এই যে 0টা আছে, 50-এরটা আছে। আপনি যদি দেন 2, তাহলে এবার বাদ হয়ে যাবে কোনটা? এটা 6 নম্বরটা বাদ হয়ে যাবে। আপনার হচ্ছে 2 আর 5টা থাকবে। আপনার এইটা, এইটা আর এইটা থাকবে। দেখেন মিলে 148। কি বোঝা গেল? জি স্যার। তার মানে সে এখানে চাই স্কয়ার টেস্ট দিয়ে টেস্ট করে দেখছে যে আপনার জন্য যতগুলা কলাম চাচ্ছেন, কতগুলা কলামের মধ্যে কোন কোন কলামগুলো বেশি উপযোগী, আপনি চাইলে সেটা সেট করুন। এখানে দিচ্ছে স্কোর, প্রত্যেকটা কলামের স্কোর কত হলো সেটা, এবং আপনি যদি হচ্ছে ট্রান্সফর্ম করে বের করেন, তাহলে কোনটা কোনটা আপনাকে দিচ্ছে। এখন আপনি যদি মনে করেন, ধরেন এখানে 4 দিলাম, 4 দিলাম, আপনি যদি মনে করেন যে আমি হচ্ছে এই 8টা কলামের মধ্যে 4টা কলাম দিয়ে রান করব, 4 ডাইমেনশন, এটা তো 8টা ডাইমেনশনের, প্রত্যেকটা কলাম মানে এক একটা ডাইমেনশন, 8 ডাইমেনশনের, আমি 4টা ডাইমেনশন দিয়ে রান করব। তাহলে আপনি এখানে 4 লিখে দিবেন, দেওয়ার পরে এখানে যে ফিচার্স এর মধ্যে যেটা পাইলেন আপনি এটা পেয়ে যাবেন, এটা দিয়ে আপনি রান করাবেন। ক্লিয়ার? কোনো কোয়েরি? একটু দেখেন, বুঝতে অসুবিধা হচ্ছে? স্যার মানে যা বুঝিয়েছেন সোফার বুঝেছি, কিন্তু এই যে কাই টেস্ট বা চাই টেস্ট যেটা বলতেছেন স্যার, এটা কি আমাদের শেখার প্রয়োজন আছে, না এটা জাস্ট ফাংশন এটা হিসেবে ভালো? ডিপেন্ড করছে আপনার উপরে। আচ্ছা আচ্ছা যেহেতু স্যার। যেহেতু আপনাদের এটা প্রফেশনাল কোর্স, যেহেতু প্রফেশনাল কোর্স দরকার নেই। কিন্তু জি স্যার। যদি আপনি মনে করেন যে না আমি রিসার্চের মধ্যেও যাব, আমি আরো ডিপে ঢুকবো, তাহলে দরকার আছে। তো জি আমার স্যার, পরামর্শ বুঝতে পারছি। হচ্ছে প্রথমে আগে এটা দেখেন, তারপরে যদি আপনার দরকার হয় চাই স্কয়ার কিভাবে কাজ করে আপনি নেটে ঢুকলে অ্যাভেলেবল। ঠিক আছে, আপনি খুব সহজেই কিন্তু হচ্ছে এই যে স্যার, খুব নামটা সহজেই, শুনছিলাম মনে হয় স্ট্যাটিস্টিক্স কোর্সে সম্ভবত ছিল এটা। হ্যাঁ খুব পপুলার। আমাদের তো আসলে পড়াশোনাগুলো পড়ি, কিন্তু কাজে কোথায় লাগে সেটা ধারণা নাই। এটাই হলো সব থেকে এক্স্যাক্টলি বড় স্যার, কথা। মানে ক্লাসরুমে শুধু মানে মনে করি যে শিখতে লাগতেছে তাই শিখতেছি, কিন্তু হ্যাঁ, কেন শেখা এটা লাগতেছে আসলে এটা। খুবই মুশকিল। আমাদের যদি ইউজই না থাকে, তাহলে শিখে কি হবে? এই যে চাই স্কোয়ারের আপনি ম্যাথ ইন ফানের মধ্যে ঢুকলে আপনি খুব সহজেই, খুব ইজিলি কিন্তু পেয়ে যাবেন। জি স্যার, এটা ইন্টারেস্টিং জিনিস। হ্যাঁ, এই ওই ম্যাথের মধ্যে এই আপনি হচ্ছে ম্যাথ ইন ফান, এটা খুব সহজ ভাবে দেখায় আপনাকে। হ্যাঁ, এই যে এখানে কিভাবে ছবি দিয়ে দিয়ে সুন্দর করে বোঝানো আছে, যদি আপনি মনে করেন আপনি দেখতে। ওকে। ঠিক আছে স্যার।
এটা একটা মেথড, স্ট্যাটিস্টিক্যাল মেথড, যেটা দিয়ে আপনার প্রত্যেকটা কলামের কার ভ্যালু কত, কার স্কোর কত সেটা বের করে দিচ্ছে। আর আপনি ট্রান্সফর্ম করলে এই ফিচার গুলো এখানে পাচ্ছেন। এখন ধরেন আপনি মেশিন লার্নিং এ কাজ করবেন, আপনার ডাইমেনশন কমাতে চান, আপনি ডাইমেনশন এখানে লিখে দিলেন, দিয়ে আপনার যে ফিচার, আপনি এই ফিচারকে ইনপুট দিয়ে দিলেন, আপনার ঝামেলা শেষ। আপনার এটা নিয়ে কাজ না করলেও চলবে এজ এ প্রফেশনাল ডেভেলপার হিসেবে। কিন্তু যদি মনে করেন যে না, আমি ভেতরে দেখবো, আমার আরো চিন্তা করার দরকার আছে, আপনাকে দেখতে। ঠিক আছে? আর কোনো স্যার কোয়েরি কারো? একটা কোয়েশ্চেন। বলেন। স্যার এই যে টেস্ট ডট ফিট এক্স ওয়াই, স্যার এখানে কি আমরা এক্স বলতে প্রতিটা কলামের জন্য টেস্ট করব যে ওয়াই এর ভ্যালু কতটা অ্যাপ্রোপ্রিয়েট আসতেছে এটা সেটাই? এটা ও এটা ও নিজে নিজেই করে। এখানে এই যে আমরা টেস্ট যখন ফিট লিখছি, ফিট মানে আসলে সে লার্ন করে টেস্ট করে। ফিট করা মানে লার্ন করা। এখানে সে কি করে, আমরা কি করছি জানেন? এখানে এখানে আমরা কি করছি, এখানে এই 8টা কলামের করসপন্ডিং তাকে কিন্তু আমরা একটা আউটপুট দিচ্ছি, তাই না? এগুলা ইনপুট এক্স, আর এটা হলো আউটপুট। তারপরে দ্বিতীয়বার এটা ইনপুট, এটা আউটপুট। আমরা এটা যখন তাকে দিয়ে দিচ্ছি, সে কিন্তু লার্ন করে করে দেখছে যে এই কলামের জন্য এটা ওয়ানটা আসলে কতটুকু হওয়া যুক্তিসঙ্গত, বি এর জন্য এই ওয়ান হতে কতটুকু তার ওয়েট থাকে, সি এর জন্য কতটুকু থাকে। এইভাবে সে বের করে করে দেখছে। এই জন্যই আমরা দিচ্ছি ফিট। ফিট মানে সে লার্ন করে, লার্ন করে দেখি। আমি আগেই বললাম যে লার্নিং অ্যালগোরিদম করি নাই, কিন্তু লার্নিং অ্যালগোরিদম এখানে ইউজ করতে হচ্ছে আপনার। যদিও এটা স্ট্যাটিস্টিক্যাল মেথড, এখানে লার্ন হয় না, জাস্ট ক্যালকুলেশন করে হয়। এরপরে দু একটা আছে, আমরা ওখানে লার্নিং দেখবো, লার্নিং করে কাজ করা হয়। ঠিক আছে? জি স্যার। স্যার একদম লাস্টের লাইনটা একটু বুঝাবেন, প্রিন্ট এটা ফিচার্স এর। এগুলো কি আপনাদের দেখানো হয় নাই পাইথনে? খুব সহজ তো। এখানে দেখেন, এই যে ফিচার্স, এর মধ্যে কি আছে আমি দেখেন, এখানে যদি আপনার পুরোটা আমি যদি দিয়ে দেই, এখানে কিছুই লিখবো না, এই পুরোটাকে দিই। কি হয় দেখেন তো, এই পুরো ফিচার দেখাবে। দেখেন 148.04টা কলাম, এখানে ডট ডট আছে। তার মানে এখানে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত আছে। দেখেন আমি দেখি যদি 93, দেখেন কোথায় আছে, এই যে আছে না? তার মানে সবগুলা ডাটা এখানে দেখাচ্ছে ফিচার্স এর মধ্যে। কিন্তু যদি আপনি মনে করেন যে আপনি আপনার কাজের জন্য তো পুরাটাই লাগবে, কিন্তু এখানে আপনাদের বোঝানোর জন্য এত তো দরকার নাই, ডিসপ্লে করার জন্য যতটুকু দরকার। এখানে আমরা এটাকে বলা হয় স্লাইসিং। তো এখানে এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে কমা, কমার এই পাশে হচ্ছে রো, বাম পাশে, আর ডান পাশে হচ্ছে কলাম। ঠিক আছে? তো রো এর মধ্যে কি দেওয়া হচ্ছে, আপনি কটা রো চান, 0 থেকে 5 পর্যন্ত 5টা রো চাই। আর কলাম কিছু নাই মানে সবগুলা কলাম দেখাবে, 4টা কলাম দেখাবে। এটা হচ্ছে স্লাইসিং মেথড। আপনি যখন ডিসপ্লে করবেন, ডিসপ্লেটা কিভাবে আপনি চিন্তা করছেন। যেমন এখানে আমরা কি করলাম, আমরা বললাম যে সবগুলা রো, বাট কলাম হচ্ছে প্রথম 8টা। তাহলে এখানে ইনপুটের মধ্যে কি ঢুকলো, সবগুলা রো আর প্রথম 8টা কলাম। আর এখানে আমরা কি দিয়েছিলাম, সবগুলা রো আর শুধুমাত্র 8টা কলাম, যে শুধুমাত্র মানে অষ্টম কলাম। ঠিক এখানেও তাই, আমরা রো এর মধ্যে দিচ্ছি 0 থেকে 5 পর্যন্ত, আর কলাম হচ্ছে সবগুলা। কি বুঝাতে পারলাম? জি স্যার। এই যে 5টা। আপনি যদি এখানে 3 দেন, তাহলে দেখেন কি আসে, 3টা কলাম আসবে, 3টা রো আসবে, সরি। ওকে? জি স্যার। ঠিক আছে, আর কোনো কোয়েরি কারো? আচ্ছা, আমরা পরেরটাই যাই, একটু খেয়াল করেন। আমরা এটা করলাম ইউনিভেরিয়েট সিলেকশন, রিকার্সিভ ফিচার এলিমিনেশন। এইটা আরেকটা মেথড, এইটাকে বলা হচ্ছে REF, রিকার্সিভ ফিচার এলিমিনেশন। এটা একটা একটা করে ফিচারকে এলিমিনেট করে। এখানে কিভাবে করে একটু আপনাদের দেখাই হবে। এখানে রান করি, রান না করলে বুঝতে পারবেন না, রান করলেই অনেকখানি জিনিস ক্লিয়ার হয়ে যাবে, তারপরে বুঝে।
স্যার কোল্যাবে তো মানে এআই জেনারেট করে আমাদেরকে ইনস্ট্রাকশন দিত, এখানে তো হুম, দিবে না, তো এগুলো মনে রাখবো কিভাবে? কি মনে রাখবেন বলেন? মানে এই কোড গুলো মনে থাকবে না তো মনে হচ্ছে। কি মনে রাখতে চান কোডের? বলেন, এই ওপরের কোডটার কি মনে রাখতে চান? কোড মনে রাখা যাবে না তো, কোড মনে রাখলেই তো প্রবলেম। হুম। আপনার কি দরকার? ধরেন যে আপনি একটা মেশিন লার্নিং অ্যালগোরিদম রান করবেন, আপনার জন্য এই ফিচার আপনি রিডিউস করতে চাচ্ছেন। আপনি জাস্ট হচ্ছে এই বইয়ের এই চ্যাপ্টারটা বের করবেন, করে এখানটা 4টা মেথড আছে, আপনি মনে করলেন যে আমি এই মেথডটা ইউজ করবো। ওকে, আপনি এখান থেকে দেখে নিয়ে জাস্ট হচ্ছে কপি করে এখানে বসাবেন, বসে রান করবেন, শেষ। কোনো কোড মনে রাখার দরকার নাই তো, কেউ তো কোড মনে রাখে না যারা প্রফেশনালি কাজ করে। কোড আচ্ছা। মনে রাখার তো দরকার নাই। কোড মনে রাখা মানে এটা হলো চরম মানে ব্যর্থতা আসলে। এবং কোড তো মনে রাখতে গেলে আপনার ভয় পেয়ে যাবে। আমি তো প্রথম দিনই বলেছি যে এটা তো কোনো পরীক্ষা না। আপনি যখন প্রফেশনালি জব করবেন তখন তো আপনাকে সবকিছু বন্ধ করে কাজ করাবে না, আপনাকে তো গোটা পৃথিবী ওপেন। তারা তো বলবে তুমি কাজটা করে দাও, কিভাবে করবে সেটা জানার দরকার নেই, কাজ করে দাও। এবং যারা রিয়েল ডেভেলপার বা যারা রিয়েলি কাজ করে কোডিং এ, তারা কিন্তু কপি করে। কপি করা মানে খারাপ কিছু না, কিন্তু কপি করতে হলে আপনাকে বুঝে কপি করতে হবে। আপনি কপি করে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে ওর মধ্যে থেকে কি চেঞ্জ করবেন সেটা আপনাকে জানতে হবে। তো আমার দরকার মনে করেন যে হচ্ছে এই জিনিস, আমি হচ্ছে ফিচার ডাইমেনশন রিডাকশন করব, কলাম বাদ দেবো, আমি এই কোডটা তো ইউজ করতেই পারি। তাহলে আপনাকে বুঝতে হবে কোথায় কি করতে হবে, দিয়ে আপনি বসাই দেন, আপনার কোডে শেষ। কি বোঝা গেল? বোঝা গেল স্যার, কোল্যাবে এতদিন করেছি তো এখন এটা একটু ডিফারেন্ট লাগছে এটাই। করলে কি সুবিধা পেয়েছিলেন বলেন? স্যার ওটা না ইনস্ট্রাকশন অটো অটো ফলো করতো, মানে মানে কিছু একটা টাইপ করার আগে ওখান থেকে বলে দিত যে এটা করা যাবে, আপনি এটাই। টাইপ করবেনই না। টাইপ করে আপনি কয় লাইনের কোড রান করবেন? আপনি পুরোপুরি কপি করবেন, কোথায় চেঞ্জ হচ্ছে আপনি সেই চেঞ্জ গুলো নিয়ে আসবেন। আচ্ছা স্যার। ঠিক আছে? জি। আপনি আহ, আসলে মেশিন লার্নিং এর অনেকগুলো ধাপ আছে, আমরা যেভাবে করছি এটা মিডিয়াম লেভেলে কাজ করছি। যেমন মেশিন লার্নিং এ যদি টুলস ইউজ করেন, আপনি জাস্ট হচ্ছে ডেটা সেট দিবেন, সেই ডাটা আপনাকে বের করে আউটপুট দিয়ে দিবে, কিন্তু আপনি ভেতরে কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারবেন না। আর এখানে আমরা করছি হচ্ছে যে মিডিয়াম লেভেলে, যে আপনি কোড কপি করে নিয়ে এসে যেখানে যেখানে দরকার সেখানে চেঞ্জ করবেন। আর একটা হচ্ছে কোর লেভেলে, যেখানে আপনি নিজেই স্ক্র্যাচ থেকে কোড ডেভেলপ করবেন। এটা আপনাদের জন্য না, কারণ এখানে বিভিন্ন ফিল্ডের লোকজন আছে। এটা যারা একেবারে ধরেন যে তারা হচ্ছে কোনো অ্যালগোরিদম ডেভেলপ করবে বা তাদের জন্য প্রযোজ্য। কিন্তু যারা ডেভেলপ করে তারা কিন্তু ওই কোড ওইভাবে লিখে না তো, দেখ জায়গায় লিখে, সব জায়গায় লিখে না। কারণ ওই করে লিখতে গেলে তো সময় সাপেক্ষ ব্যাপার, তাই না? আপনার হুম। তো আউটপুট পাওয়া দরকার। আপনাকে জানতে হবে ইনপুট কি দিচ্ছেন, কি আউটপুট পেতে চান, মাঝে কি কি চেঞ্জ করলে কিভাবে আপনি আউটপুটটা ভালো করবেন, আপনার তো এটাই দরকার। কি বোঝা গেল? জি স্যার। ওকে, আমরা স্যার শুরু করি। উনি সম্ভবত স্যার কো পাইলটের কথা বলতেছেন। এখানেও কো পাইলট সাপোর্ট করে তো, জুপিটারেও। আচ্ছা, আমরা এটা শুরু করি, হ্যাঁ? অসুবিধা নেই, জি এটা স্যার। পরে আমরা দেখবো। এই জায়গাটা একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা, আর ইএফ কি বলে? প্রতিষ্ঠান প্রার্থী was given. এটা তো ইরোর হওয়ার কথা নয়। এটা আর ইএফ এর প্রবলেম, এটা হওয়ার তো কথা না। একটু থামেন। রিকার্সিভ ফিচার ইলিমিনেশন,
এটা এরর কেন দেখাচ্ছে? এরর তো দেখানোর কথা না, একটু থাকুন, একটু দেখি এখানে কি আছে। ওকে, লজিস্টিক রিগ্রেশন টপ 3 ফিচার্স। এটা তো বলার কথা না। টাইপ এরর, একটু থাকুন দেখি। এটা তো বলবো। চেঞ্জ। এই যে ভার্সন চেঞ্জের কারণেই প্রবলেম। হ্যাঁ, এখানে হবে এন ফিচার্স টু সিলেক্ট। এখানে আগে যে ভার্সনটা ছিল, এখানে শুধুমাত্র একটা আপনি কতগুলা ফিচার চান এটা এই যে রিকার্সিভ ফিচার এলিমিনেশনের মধ্যে ওটা লিখলেই চলতো। কিন্তু এই ভার্সনে আপনার হচ্ছে এই যে এন আন্ডারস্কোর ফিচার্স টু সিলেক্ট দিয়ে দিতে হবে। এইটাই পার্থক্য, এছাড়া কোনো পার্থক্য না। এই জন্য হচ্ছিল না। ক্লিয়ার? এখানে ওয়ার্নিং গুলো বন্ধ করে দেওয়া যেতে পারে, এটা নিয়ে আমাদের ওরিড না, পরে আমরা দেখবো। একটু খেয়াল করেন এখানে কি হচ্ছে, আমি একটু বলি। এখানে হচ্ছে এই যে এইটা খেয়াল করেন একটা, আমি কিন্তু এর আগে বললাম এইটা চাই স্কোয়ার টেস্ট, এটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল মেথড। আমি তখনই বলেছিলাম যে কিছু মেশিন লার্নিং এর অ্যালগোরিদম দিয়ে আমরা কিন্তু টেস্ট করতে পারি, কেননা এখানে আপনার কোন কলামটা ভালো কাজ করবে সেটা আপনাকে টেস্ট করতে হবে। কোন কলামটা ভালো কাজ করবে সেটা আপনাকে টেস্ট করতে হবে। আইদার ইউ ক্যান ইউজ স্ট্যাটিস্টিক্যাল মেথড অর মেশিন লার্নিং মেথড। আমরা প্রথমটা করলাম স্ট্যাটিস্টিক্যাল মেথড এন্ড ইট ইজ চাই স্কোয়ার টেস্ট। এন্ড সেকেন্ড ওয়ান ইজ হিয়ার ইউজ লজিস্টিক রিগ্রেশন। এইটা হচ্ছে খুব পপুলার একটা অ্যালগোরিদম মেশিন লার্নিং এর, আমরা দেখবো সামনে 2-3টার মধ্যে দেখে ফেলবো। তো এই লজিস্টিক রিগ্রেশন এইটা দিয়ে আমরা এখানে করতে চাচ্ছি। এই যে এখানে লেখা আছে মডেলের নাম হচ্ছে লজিস্টিক রিগ্রেশন। এটা চাই স্কয়ার টেস্ট না, এটা মেশিন লার্নিং এর একটা অ্যালগোরিদম, খুব পপুলার অ্যালগোরিদম লজিস্টিক রিগ্রেশন, ক্লাসিফিকেশনের জন্য ইউজ হয়। তো এবং এটা আছে হচ্ছে এসকে লার্ন ডট লিনিয়ার মডেলের মধ্যে। ওকে, এরপরে দেখেন এটা আমরা এখানে নিলাম লজিস্টিক রিগ্রেশন দিয়ে, আর এখানে আমরা যেটা করছি রিকার্সিভ ফিচার ইলিমিনেশন। এইটা পেয়ে যাবো এসকে লার্নের ফিচার সিলেকশনের মধ্যে। এই দুটো নতুন, এটা হলো মেশিন লার্নিং এর একটা অ্যালগোরিদম, আপনি অন্য অ্যালগোরিদম ইউজ করতে পারেন, কিছু যায় আসে না। ঠিক আছে, কিন্তু এইটা এখন দেখানো হচ্ছে এখানে, আপনি অন্য যে কোনো মেশিন লার্নিং এর অ্যালগোরিদম দিয়ে এটা টেস্ট করতে পারেন যে কোন কলামটা ভালো কাজ করছে। লজিস্টিক রিগ্রেশন দিয়ে করলে একরকম হবে, অন্য অ্যালগোরিদম দিয়ে করলে আরেক রকম হবে। এখন আপনার মাথায় আসতে পারে কোনটা দিয়ে করব, এটা আমার ইচ্ছা। আসলে প্রিডিকশন মানেই হচ্ছে আপনি কি চিন্তা করছেন সেটা বলা খুব কঠিন। এখন আপনাদেরকে যদি বলি যে কালকে বৃষ্টি হবে কি হবে না, এখানে আমরা 40 জন আছেন, এক একজন বলবেন যে কাল হবে, একজন বলবেন হবে না, একজন বলবেন একটু হতে পারে, এরকম মেলা ভেরিয়েশন আসতে পারে। আসলে এক এক অ্যালগোরিদম এক এক ভাবে চিন্তা করে, আপনি যেমন এক এক ভাবে চিন্তা করছেন, এক এক অ্যালগোরিদমও কিন্তু এক এক ভাবে চিন্তা করে এবং এক এক ভাবে রেজাল্ট দেয়। তো এখানে হচ্ছে এই যে লজিস্টিক রিগ্রেশন আমরা এটা ইউজ করবো এখানে, অন্যটা ইউজ করতে পারেন। আমরা মেশিন লার্নিং অ্যালগোরিদমে পড়াই, তখন ক্লিয়ার হয়ে যাবে। আর এই যে রিকার্সিভ ফিচার এলিমিনেশন আমরা যেমন এখানে এই যে সিলেক্ট কে বেস্ট করেছিলাম আমাদের চাই স্কয়ার টেস্টের জন্য, এখানে আমাদের কিন্তু আরএফই রিকার্সিভ ফিচার এলিমিনেশন আমরা ইউজ করতে চাচ্ছি। এই পর্যন্ত আমাদের অ্যাজ ইট ইজ আগের মতোই। এখানে দেখেন এই যে মডেল যেটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন দিলাম, মেশিন লার্নিং অ্যালগরিদম চাই স্কয়ার টেস্টের মতো। ওটা ছিল স্ট্যাটিস্টিক্যাল, এটা হচ্ছে মেশিন লার্নিং অ্যালগরিদম। এরপরে হচ্ছে রিকার্সিভ ফিচার এলিমিনেশন আর এফ ই, এর মধ্যে মডেল, মডেল মানেই কিন্তু লজিস্টিক রিগ্রেশন এখানে আসলো। আর এখানে কতগুলো ফিচার আপনি নেবেন, এন ফিচার্স টু সিলেক্ট, 3টা ফিচার নেওয়া আছে। আপনি ইচ্ছা করলে 4টা, 2টা, 3টা, 5টা, 8টাও নিতে পারেন। 8টা তো 8টা নিয়ে লাভ নাই, 7টা মিনিমাম নিতে পারেন। ওকে, ম্যাক্সিমাম নিতে পারেন। একটা নিতে হবে অথবা 7টার মধ্যে নিতে হবে 8টার ক্ষেত্রে। এরপরে আগের মতো আর এফ ই ডট ফিট, ফিট মানে লার্ন করা। আগে যেমন হচ্ছে চাইস্কার টেস্ট দিয়ে লার্ন করা হচ্ছিল, এখানে এই যে মেশিন লার্নিং এর অ্যালগোরিদম লজিস্টিক রিগ্রেশন দিয়ে লার্ন করা হচ্ছে ইনপুট এবং আউটপুটকে। করার পরে যে ফিট ডট এন ফিচার্স, এটার মানে হচ্ছে আপনি কতগুলা ফিচার নিতে চান। ঠিক আছে,
এগুলো দরকার নাই, এগুলো এর মধ্যে আর দরকার নাই। এখানে আপনি কতগুলো ফিচার, আপনি যে তিনটা চেয়েছেন সেইটাই দেখাচ্ছে। ফিট ডট এন ফিচার্স এর মধ্যে এটা আপনি পেয়ে যাবেন। তারপরে ফিট ডট সাপোর্ট, সাপোর্ট মানে কি এটা দেখেন। আমাদের এখানে কটা ছিল? 8টা। 8টার মধ্যে দেখেন এখানে লেখা আছে 8 বার আইদার ট্রু আর ফলস। যেসব জায়গায় ট্রু আছে, ট্রু ট্রু ট্রু, তার মানে এই যে ওয়ান, ট্রু গুলা কিন্তু সব ওয়ান, আর বাকিগুলা কিন্তু এই যে 2, 3, 4, 5, 6। বোঝা গেল? এই ট্রু মানে এই ফার্স্ট কলাম, 6th কলাম এবং 7th কলাম, 1, 6, 7, এই তিনটা কলাম হচ্ছে আপনার এই তিনটা ফিচার নেওয়ার কথা বলছে। তার মানে আমরা এই মেথড ইউজ করলে এইটা এবং এই দুইটা কলাম নেব। আমি কি বোঝাতে পারলাম? এই যে ট্রু ট্রু ট্রু, তার মানে 1, 1, 1। এরপরে যদি নিতাম তাহলে কোনটা হইতো? 2 নাম্বারটা হইতো। তারপরে যদি নিতাম তাহলে 3 নাম্বারটা হইতো। এখন সিরিয়াল দেওয়া আছে। কি বোঝা যায়? জি স্যার। এটা হলো রিকার্সিভ ফিচার এলিমিনেশন। আমি দেখাই, দেখেন এখানে যদি 4 দিই, 4টা কলাম নিতে চাই, তাহলে কিন্তু এবার এটাকে ড্র করে দিবে। কি করেছে? করেছে এই 4টা। এই বললেন, কোনো কোয়েরি থাকলে বলেন। বুঝতে খুব কষ্ট হচ্ছে? স্যার আগের প্রসেসটার সাথে কি ম্যাচ করে দেখানো যায়? মানে এখন ও যে ফিচার গুলো সিলেক্ট করলো, আগের স্ট্যাটিস্টিক্যাল মেথডে সেম ফিচার সিলেক্ট হয়েছে না, কিনা? এটা ম্যাচ হবে না। ম্যাচ করার কোনো সুযোগ নেই আপনার। আপনি ওটার সাথে ম্যাচ করার দরকার নেই। ওটা তো আপনার শুরু টেকনিকই আলাদা। এটা তো মেশিন লার্নিং অ্যালগরিদম ইউজ করা হচ্ছে, ওখানে চাই স্কোর টেস্ট ইউজ করা হচ্ছে। ওটার সাথে একটা ভ্যারিয়েশন আসতেই পারে, আসবেই। যেমন আগে যে কলাম গুলো দিয়েছিল সেই কলাম তো দেয় না এবার। এখন আপনি বলতে পারেন যে স্যার কোনটা নিবো, তাহলে আপনাকে তাহলে চাই স্কোর টেস্ট দিয়ে ফুল রেজাল্ট বের করে দেখতে হবে যে কোনটা এফিসিয়েন্সি বেশি, আর এটা দেখবেন দুটোর মধ্যে যেটা ভালো আপনি সেটা রাখবেন ফাইনালি। বোঝা যাচ্ছে? হ্যাঁ জি স্যার। বলেন, এটা নিয়ে কোনো কোয়েরি কারো? জিনিস কিন্তু সহজ, আপনি সহজ ভাবে নেবেন, জটিল ভাবে না। জটিল ভাবে নিলে জটিল। আমরা কিন্তু আগেই বললাম যে আমরা মিডিয়াম লেভেলে কাজ করছি, একেবারে লোয়ার লেভেল না। মানে আমরা স্ক্র্যাচ থেকে কোড ডেভেলপ করছি না, আবার একেবারে আমরা টুলসও ইউজ করছি না, আমরা মাস দিয়ে যাচ্ছি। এটা যেহেতু প্রফেশনাল কোর্স, ওই জন্য। যদি এটা হচ্ছে আমি কোনো ইউনিভার্সিটিতে ক্লাস নিতাম, তাহলে কিন্তু স্ক্র্যাচ থেকে যেতে হতো। ঠিক আছে? ওকে, এটা গেল। এরপরে আরেকটা দেখি। এটা হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। এটা খুবই পপুলার মেথড। প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, এটার কাজ কি এটা একটু বলি, খেয়াল করেন। প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস হচ্ছে, এখানে 8টা কলাম আছে না, মানে 8টা ডাইমেনশন। প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস হচ্ছে আসলে ডাইমেনশনালিটি রিডাকশনের কাজ করে। ডাইমেনশনালিটি কি? যেমন এই যে আমরা এই ডেটা সেট নিয়ে কাজ করছি, পিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেট, এর ডাইমেনশন কটা? 8টা। আমি যদি একটু বোঝাই আপনাদের, দেখেন এটা হলো, আমরা একটা ছবি আঁকাই যদি এরকম, যে পেইন্টে ধরেন যে আমরা ছোট থাকতে কিন্তু এরকম জিনিসপত্র দেখে আসছি, তাই না? এটা হলো এক্স, আর ধরলাম এটা হলো ওয়াই। তাহলে কয় ডাইমেনশন হলো এটা? কয় ডাইমেনশন? স্যার টু ডাইমেনশন, তাই না? একটা এক্স, একটা y। যদি আরেকটা এরকম আরেকটা ডাইমেনশন হতো 3। 3, এরকম যদি আরেকটা ডাইমেনশন হতো 4, এরকম যদি আরেকটা ডাইমেনশন হতো 5, এরকম যদি আরেকটা হইতো 6, এরকম যদি আরেকটা হইতো 7, এরকম যদি আরেকটা হইতো 8। এরকম 8টা ডাইমেনশন আছে।
আপনার এই 8টা ডাইমেনশনের পার্সপেক্টিভে আপনার কিন্তু একজনকে বলা হচ্ছে তার ডায়াবেটিক আছে। তার মানে এই 8টা ডাইমেনশনের হিসেবে একটা লোক ধরেন এখানে আছে, ঠিক আছে? এই এই 8টা ডাইমেনশনের ভ্যালুর পার্সপেক্টিভে আরেকটা লোক হয়তো এখানে আছে। এইখানে আছে, আরেকজন আছে হচ্ছে আপনার এইখানে, এটা ধরেন ডায়াবেটিক নাই বা ডায়াবেটিক আছে। এই রেডের ডায়াবেটিক আছে আর গ্রিনের ধরেন এখানে ডায়াবেটিক নাই। এক একজন এক এক জায়গায় আছে, কিন্তু 8টা ভ্যালুর পার্সপেক্টিভে, 8টা ডাইমেনশনের পার্সপেক্টিভে। এখন যদি একটা ডাইমেনশন এখান থেকে সরিয়ে ফেলেন, আপনি আপনি এই ডাইমেনশনে হয়তো চিন্তা করছেন না। ওকে, আপনি এই ডাইমেনশনে চিন্তা করছেন না, এই ডাইমেনশনটাকে রিমুভ করে দিলেন। তার মানে একটা কলামকে আপনি রিমুভ করে দিলেন, এখন আর 8টা কলাম নাই, 7টা কলাম। আপনি যখন, তখন কিন্তু এই যে এই যারা যে জায়গায় বসেছিল এই জায়গা কিন্তু আর এক থাকবে না। ইনি হয়তো এই জায়গাটা চেঞ্জ করে হয়তো অন্য অন্য জায়গায় চলে যেতে পারে, এখানে আসতে পারে। ইনি হয়তো এখান থেকে চেঞ্জ করে এটার অবস্থান এইখানে চলে আসতে পারে, এইটার অবস্থান চেঞ্জ হয়ে এখানে আসতে পারে। এটা আমরা দেখবো নিউরাল নেটওয়ার্ক যখন পড়বো, ডিটেলস থিওরি আছে আমাদের হাতে, তখন দেখবো এইটার অবস্থান হয়তো এখানে চলে আসতে পারে, এইটার অবস্থান হয়তো এখানে চলে আসতে পারে। মানে ডাইমেনশন চেঞ্জের সাথে সাথে চেঞ্জ হতে পারে। কারণ কি, ধরেন আপনি আপনার এক ফ্রেন্ডকে 3টা ডাইমেনশনের পার্সপেক্টিভে চিন্তা করছেন, যে সে আপনার আহ, ধরেন যে তার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কেমন, এটা কেমন। 2 নম্বর, তার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি কেমন। 3টা ডাইমেনশন, 2টা ডাইমেনশন হলো, আরেকটা হচ্ছে তার কাজ করার স্পিড কেমন। এই 3টা ডাইমেনশনের পার্সপেক্টিভে আপনি চিন্তা করছেন যে আপনার কোন ফ্রেন্ডটা ভালো। একটা ফ্রেন্ডকে আপনি পাইলেন। ওকে, এরপরে 4th ডাইমেনশনে যখন চিন্তা করছেন যে তার মোরালিটি কেমন, তাহলে দেখা যাচ্ছে এইবার যখন আপনি 4th ডাইমেনশনে চিন্তা করলেন, তখন ওই যেই ফ্রেন্ডটা একেবারে সামনে বসেছিল সে কিন্তু ওখানে নেই, অন্য একজন সামনে চলে আসে। কি, ডাইমেনশন চেঞ্জ হওয়ার সাথে সাথে, মানে আপনার এটাকে বলা হচ্ছে আপনার এই যে কলাম বা আপনি ফিল্ড, কতগুলো ফিল্ড নিয়ে কাজ করছেন, ডাইমেনশন চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনার কিন্তু কি হবে, ফিচারের অবস্থান চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আপনার ডিসিশনের অবস্থান চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমরা যেটা বলছিলাম, থামেন, কি বলছিলাম সেটা আগে মনে করি, এই যে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। তো প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস মূলত কি করে, ধরেন আপনার 8টা ডাইমেনশন আছে, এর আগেও কিন্তু আমরা একই কাজ করলাম, ফিচার রিকার্সিভ ফিচার এলিমিনেশনের ক্ষেত্রেও আমরা কিন্তু ডাইমেনশনকে চেঞ্জ করে ফেলেছি। আমরা হচ্ছে এর আগে চাই স্কোয়ার টেস্ট দিয়েও ডাইমেনশনকে চেঞ্জ করে ফেলেছি। প্রিন্সিপাল কম্পোনেন্ট দিয়ে আমরা ডাইমেনশন চেঞ্জ করছি। প্রিন্সিপাল কম্পোনেন্ট খুবই পপুলার অ্যালগোরিদম এবং এইটার কাজই হচ্ছে ডাইমেনশনকে রিডাকশন করা। কিন্তু ডাইমেনশনকে যদি রিডাকশন করেন, এটা রিয়েল ডাইমেনশন রিডাকশন অ্যালগোরিদম। আগের যেগুলা ছিল, ধরেন আপনি ডাইমেনশন চেঞ্জ করে আপনি 2 ডাইমেনশনে নিয়ে আসলেন, এই মাঝের সবগুলা বাদ দিয়ে দিয়েছে, শুধুমাত্র প্রথমটা, সপ্তমটা আছে, অষ্টমটা আছে, কিন্তু অ্যাজ ইট ইজ ভ্যালু একই আছে, চেঞ্জ হবে না, চেঞ্জ কিন্তু হয়ও নি। এই যে আমরা যে এখানে ফিচার গুলো নিলাম, দেখেন কোন কোন কলাম আছে সেগুলা রাখলাম, আর কোন কোন কলাম গেছে সেগুলা চলে গেছে, কিন্তু যে কলাম গুলা ছিল সেগুলো কিন্তু এক্স্যাক্টলি সেমই আছে। কিন্তু পিসিএ তে সেটা হবে না। পিসিএ তে কি হবে, আপনার 8টা ডাইমেনশন থেকে যে ধরেন আমরা 4টা ডাইমেনশনে নিয়ে আসব, তাহলে কি হবে, 8টা ডাইমেনশন থেকে যে 4টা ডাইমেনশনে আমরা নিয়ে আসব, এই 4টা ডাইমেনশন ধরেন এই যে এর মতো করে 4টা ডাইমেনশন যখন আনবো, এই 4টা ডাইমেনশনের প্রত্যেকটা ফিচারের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, এখানকার মতো একটা ফিচারও থাকবে না। তার মানে কি, 8 ডাইমেনশনকে 4 ডাইমেনশনে কনভার্ট করছে ভ্যালু সহ। আগের গুলা কিন্তু শুধুমাত্র যেই কলামটা দরকার সেটা রেখে বাকিগুলো ফেলে দিচ্ছিল, কিন্তু পিসিএ তে 8টা কলাম থেকে আপনার যে কটা কলাম দরকার ওই কটা কলাম দিয়ে আপনার ফুলকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবে। পুরোটা পারবে না, কিন্তু ফুলকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবে, নতুন ভাবে ডাইমেনশন তৈরি করবে এবং আগের ভ্যালু গুলা থাকবে না। দেখাই আপনাদের, এটার জন্য এই এখানে যে কোডটা আছে, কোডে 2-1 লাইন যোগ করতে হবে, নাহলে বুঝতে পারবেন না। আমি এখান থেকে দেখাই, এখানে আছে অনেক ভেজাল করে, সহজ ভাবে দেখাই। এইটা হলো
প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস এটা দেখবেন যতখানি পারা যায়। এইখানটা আমি দেখাই, এই কোডের অংশটুকু। এইখানে দেখেন আমাদের এইখানে একটু নিয়ে আসি। বোঝার জন্য হচ্ছে এটা দেখি। এখানে আমরা যদি উন্নত করি, উন্নত করেই করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ডকুমেন্ট আমি দিয়ে দেবো। এইটা এখানে একটা ভেরিয়েবলের নাম দেওয়া হয়েছে এক্স পিসিএ ইকুয়াল টু এই যে পিসিএ ডট ফিট, একটু থামেন, ট্রান্সফর্ম এক্স। এটা আমরা এখানে ট্রান্সফর্ম করলাম, কিন্তু ফিটটা গেল কই? পিসিএ ডট ফিট। ওকে, এই ফিটের তো আর দরকার ছিল না আমাদের, এই ফিটের আর দরকার ছিল না। এখানে আমাদের যে কাজটা করছি, তারপরে আমরা হচ্ছে প্রিন্ট দিয়ে আমরা হচ্ছে এক্স ডট শেপ, আর এইখানে হচ্ছে প্রিন্ট এক্স পিসিএ ডট শেপ, আর এরপরে হচ্ছে আমরা হচ্ছে এক্স পিসিএ। আমরা যদি এটা রান করি, একটু খেয়াল করেন, আগে জিনিসটা দেখেন তারপরে বলুন। এইখানে আমরা একটা জিনিস লিখি, এটা হচ্ছে অরিজিনাল ডেটা সেট, আর এটা হচ্ছে রিডিউসড ডেটা সেট। এই যে দেখো, অরিজিনাল ডেটা সেটের হচ্ছে 768 রো, 8টা কলাম। 768টা রো আছে, 8টা কলাম আছে। আর রিডিউসড করার পরে 768টা রো আছে, কিন্তু 3টা কলাম আছে। আমরা 3টা কলামে নিয়ে আসছি পিসিএ থেকে, এবং এই কলামের যে ভ্যালুগুলা দেখছেন একটাও কিন্তু হচ্ছে আপনার এইটার সাথে কোনো মতেই মিল পাবেন না। কারণ সে ওই যে বললাম 8 কলাম থেকে 4 কলামে এমন ভাবে নিয়ে আসছে, 8 কলামের 8 কলাম দিয়ে যেটাকে রিপ্রেজেন্ট করা যেত 3 কলাম দিয়ে যেন ওইটাকে ফুললি রিপ্রেজেন্ট না করতে পারলেও কাছাকাছি যেন রিপ্রেজেন্ট করতে পারে। এখানে ভ্যালু একটাও এক থাকবে না, পুরো ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। যেমন হয়েছে দেখেন, কারোর সাথে মিল নাই। আগে কিন্তু আমরা যখন কলাম রিডাকশন করছিলাম, মানে কলাম বাদ দিচ্ছিলাম, সেই কলাম পুরোপুরি বাদ গেছে, যেটা ছিল ফুললি ছিল। এখানে কোনো ভ্যালুর সাথে কোনো ভ্যালু মিল নাই। এইটা হচ্ছে পিসি এর স্পেশালিটি, এবং এইটা ডাইমেনশনালিটি রিডাকশন টেকনিক। অন্যগুলা কিন্তু আমরা ওগুলা ইউজ করে কাজে লাগাচ্ছি, কিন্তু ওগুলো আসলে ডাইমেনশন রিডাকশন টেকনিক না। পিসিএ হচ্ছে ফুললি ডাইমেনশন রিডাকশন টেকনিকের কাজই হচ্ছে এটা। তো এখানে দেখেন পিসিএ কিভাবে কাজ করেছে। আমরা এটা হচ্ছে এই যে sklearn এর ডিকম্পোজিশনের মধ্যে পাবো, ইম্পোর্ট পিসিএ। এরপরে হচ্ছে আমরা ডেটা সেটটাকে নিলাম আগের মতোই, ইনপুট আউটপুট তৈরি করলাম। এরপরে পিসিএ, এই পিসিএ এর মধ্যে আপনি কয়টা কম্পোনেন্ট নেবেন? তিনটা, 4টা, যেটা ইচ্ছা আপনি নেন। তারপরে এটা পিসিএ এর মধ্যে রাখলাম, তারপরে এটাকে ফিট করলাম। তারপরে এরপরে হচ্ছে আমরা যদি ফিট ট্রান্সফর্ম করে আমরা হচ্ছে এইটা ইনপুটটাকে ট্রান্সফর্ম করি, করার পরে যদি দেখি তাহলে এটা পাবো। আমরা এখানে যেটা দেখছি এক্স শেপ,
এক্স মানে হচ্ছে আগের যে ডেটা সেটটা ছিল সেটার কতগুলা ডাইমেনশন কত, আর এখানে চেঞ্জ করার পরে পিসি ইউজ করার পরে ডাইমেনশনের শেপ কত, এবং এখানে হচ্ছে তার ভ্যালু। এখন বলেন বুঝতে কোথাও অসুবিধা আছে কিনা? এখানে আপনার কোডিং এ যেভাবে আছে, এখানে এখানে ভেতরের জিনিসগুলো অনেক কিছু বলা আছে, কিন্তু আসলে কি হচ্ছে সেটা বলা নেই। তো এখানে দু এক লাইনের কোড আমরা চেঞ্জ করেছি, এটা বুঝতে সুবিধা। বলেন কোনো কোয়েরি আছে কি? এটা এটা কিন্তু একটু ডিফারেন্ট, আগের মতো না। আগে যেটা স্যার ছিল, এন কম হ্যাঁ, স্যার এন বল। কম্পোনেন্ট 3 মানে কি যে কোনো 3টা কলাম নিবে এরকম? 3টা কলাম ও বেছে নিবে, শুধু বেছে নিবে না, এটা বেছে নেওয়ার কথা না, আমি একটু ভুলই বললাম, এটা বেছে নেওয়া না, সে 8 কলাম থেকে 3 কলামে ট্রান্সফার করবে। আগের গুলো বেছে নেওয়া ছিল। আগে যখন বলতাম 3, তার মানে 8টার মধ্যে 3টা রেখে বাকিগুলো ফেলে দিবে, 3টা অ্যাজ ইট ইজ ছিল। কিন্তু এখানে যখন 8এর মধ্যে আমি বলেছি 3 কম্পোনেন্ট, তার মানে সে 8টাকে 3টা কম্পোনেন্টের মধ্যে এমন ভাবে নিয়ে আসছে যেন 3টা ডাইমেনশন দিয়ে 8টা ডাইমেনশনের মতো করে রিপ্রেজেন্ট করা যেতে পারে। এবং সেই কারণে কিন্তু এখানে কোনো কিছু সরাসরি ফেলেও দেয়নি, সে এই 8টা থেকে 3টাতে নিয়ে আসছে, সে নতুন ভাবে আসলে ডাইমেনশন তৈরি করে কাজ করে। আমি কি বোঝাতে পেরেছি, না কোনো স্যার কোয়েরি আছে আমি আপনার? যদি এটা মেনশন না করে দিই যে আমি তিনটা আমি আমার রাখতে কথা চাচ্ছি, শুনতে পাই না, জোরে বলেন। স্যার আমি যদি মেনশন না করে দিই যে তিনটা রাখতে চাচ্ছি না কয়টা রাখতে চাচ্ছি, ও মানে এটা কি নিজে থেকে করতে পারবে? করি, ডিফল্ট ভ্যালু থাকলে করতে পারবে না, সে 8টাই রেখে দিবে। এই যে তুলে দিলাম, 8টাই রেখে দিয়েছে, কিন্তু 8টা কিন্তু 8টার মতো নাই, চেঞ্জ হয়েছে না। এটা করা হয় না, চেঞ্জ করা মানে কমানো হয়, এটাই রুল। আপনি যদি 4টা দেন তাহলে 4টা করবে। এখন এই ভ্যালু গুলা আপনি হচ্ছে ইনপুট দিবেন মেশিন লার্নিং অ্যালগরিদমে। কি বোঝা গেল? জি স্যার। এবং এখানে একটা বিষয় আছে, এই ভ্যালুগুলা থেকে এই ভ্যালুগুলা এক্স্যাক্টলি পাওয়া যাবে না, কিন্তু কাছাকাছি যাওয়া যাবে। বোঝা যাচ্ছে? এখানে 8 ডাইমেনশন থেকে আমরা তো 4 ডাইমেনশনে ধরেন নিয়ে আসলাম। এখন যদি 4 ডাইমেনশন থেকে 8 ডাইমেনশনে নিতে চান, এক্স্যাক্টলি যাওয়া যাবে না, কিন্তু কাছাকাছি যাওয়া যাবে। এটা পিসি এর স্পেশালিটি। তো যাই হোক, আমাদের এটা উদ্দেশ্য না, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা কত ডাইমেনশন থেকে কত ডাইমেনশনে রিডাকশন করব। কি কঠিন লাগছে নাকি? এখানে এত কিছু জানার দরকার নেই, আপনি জিনিসগুলা কি কি আছে কোথায় আছে, যেমন ধরেন যে আপনি একটা কাজ করতে যাচ্ছেন, আপনাকে জানতে হবে যে কিভাবে মানে কিভাবে কাজটা করা যায়, প্রসিডিউরটা কি, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি যদি প্রসিডিউর অ্যাপ্লাই করতে চান, আপনার জন্য নেসেসারি রিসোর্স কোথায় আছে। আপনি যদি জানেন যে বইয়ের মধ্যে আছে যেখানে দেখাচ্ছি, সেটা আপনি কপি করে এখানে বসাই দিবেন। আপনাকে এবার জানতে হবে কোথায় চেঞ্জ করলে কি হবে, দ্যাটস এনাফ। ঠিক আছে, এভাবেই কাজ করতে হবে, এছাড়া বুদ্ধি নেই। এটাই ওয়ে, কাজের ওয়ে এটাই, যারা প্রফেশনাল তারা এভাবেই কাজ করে। আর কোনো ওয়ে, আর কোনো কোয়েরি আছে এটা পিসি এর উপরে? এটা মাথায় রেখেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে এই কোডটা। ঠিক আছে, আমি ওয়ার্ড ফাইলটা দিয়ে দেবো আপনাদের, এটা ওয়ার্ড ফাইলটা দিয়ে দেবো। এখানে এবার দেখেন লাস্ট ওয়ান, ফিচার ইম্পর্টেন্স। এইখানে আসলে এটা আরেকটা মেথড। এখানে ওই যে এক্সট্রা ট্রি ক্লাসিফায়ার ইউজ করা হয়, আমরা যেমন এর আগে একটা ওই যে ক্লাসিফায়ার ইউজ করলাম, লজিস্টিক রিগ্রেশন, মনে আছে? আমরা এইখানে লজিস্টিক রিগ্রেশন ইউজ করেছিলাম। ঠিক এখানে লজিস্টিক রিগ্রেশনের জায়গায় এক্সট্রা ট্রি ক্লাসিফায়ার ইউজ করা হয়েছে। এটা একটা মেশিন লার্নিং এর অ্যালগরিদম। এটা ইউজ করলে আপনি কোন কোন ফিচারটা ইম্পর্টেন্ট সেটা আপনি বুঝতে পারবেন। আমি একটু দেখাই। নাই, এখানে ওই যে
এটা হলো ইনসেম্বল টেকনিক। আসলে ইনসেম্বল টেকনিক এই বইয়ের শেষ দিকে আছে। ইনসেম্বল মানে হচ্ছে একাধিক মেশিন লার্নিং অ্যালগরিদমকে মার্জ করানো। ঠিক আছে, আপাতত যতটুকুই জানেন, আমরা দেখবো ইনসেম্বল পরে। ইনসেম্বল টেকনিক মানে হচ্ছে আসলে একাধিক ক্লাসিফায়ারকে মানে কম্বাইন করে রেজাল্ট দেওয়া। তো এক্সট্রা ট্রি ক্লাসিফায়ার আসলে মাল্টিপল ট্রি কে মার্জ করে রেজাল্ট দেয়। তো এই টেকনিকটা এখানে অ্যাপ্লাই করা আছে। এখানে এই পর্যন্ত তো আপনারা আগেই বলেছি। এখানে মডেলের জায়গায় এই যে এক্সট্রা ট্রি ক্লাসিফায়ার, তারপরে মডেল ফিট এক্স ওয়াই, তারপরে মডেল ফিচার ইম্পর্টেন্স। আপনি কোন কোন ফিচার গুলার ইম্পর্টেন্স কেমন সেটা যদি দেখতে চান, এই যে এখানে পেয়ে যাবেন। দেখেন, যেগুলার ভ্যালু বেশি সেগুলার ইম্পর্টেন্স বেশি। সব থেকে ভ্যালু বেশি হচ্ছে কোনটা? এইটা, সেকেন্ড কলাম। তারপরে লাস্ট কলাম, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। এভাবে দেখতে হবে আপনাকে। যেগুলা যেগুলা ভ্যালু ভ্যালু বেশি মনে করছেন আপনি সেগুলা সেগুলা দেখতে হবে। ঠিক আছে, কি বোঝা গেল? এখানে মূলত এই চারটা টেকনিকের মধ্যে আপনার দ্বিতীয়টা, এই যে লজিস্টিক রিগ্রেশন, এবং চতুর্থটা যেটা হচ্ছে এক্সট্রা ট্রি ক্লাসিফায়ার, এই দুইটা দুইটা মেশিন লার্নিং অ্যালগরিদম ইউজ করে সরাসরি কাজ করেছে। আপনি এখানে অন্য মেশিন লার্নিং অ্যালগরিদম ইউজ করতে পারেন। গেল। আরেকটা হচ্ছে যে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। এটা খুবই পপুলার একটা ডাইমেনশন রিডাকশন টেকনিক, যেটা আপনি হচ্ছে কতগুলো ডাইমেনশন চান সেটা বলে দিলে সে ডাইমেনশন বলে দিবে, মানে বের করে ফিচার দিয়ে দিবে। আর ফার্স্টটা হচ্ছে এটা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক। এইটা দিয়ে আপনি ফিচার কোনটা কোনটা রাখতে চান সেটা বের করতে পারেন। তবে এগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পিসিএ। এখন কোনটা কাজ করবে ভালো সেটা বলাটা কঠিন, তবে পিসিএটা খুব পপুলার। এই হচ্ছে মোটামুটি চ্যাপ্টার 8। স্যার এই চ্যাপ্টারে লাস্টেরটা একটু, হ্যাঁ হ্যাঁ বলেন, লাস্টেরটা কি করবো? স্যার এইটা হচ্ছে, লাস্টেরটা, হ্যাঁ লাস্টেরটাই যে এটার মতো, প্রথমটার মতো দেখাচ্ছে। যেটার ইম্পর্টেন্স বেশি সেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। যেটার ভ্যালু বেশি তার ইম্পর্টেন্স বেশি। কারণ কতগুলো ভ্যালু নিয়ে আপনি কাজ করবেন সেটা ইম্পর্টেন্স দিয়ে ট্রান্সফর্ম করলে ওটা বের হয়ে যাবে। কি বোঝা যায় নাই? হ্যাঁ স্যার বুঝা গেছে, কিন্তু দুইটাই তো সেম, মানে ডিফারেন্সটা কোথায়? আপনার কথা বোঝা যাচ্ছে না, একটু ক্লিয়ারলি বলেন। স্যার দুইটাই তো মানে সেম ভ্যালু, যেটার মানে হাইয়েস্ট না, ওটা নিয়ে সেম। কাজ এটা করতে হবে। এইটা এই ডেটা সেটের ক্ষেত্রে হয়তো কাছাকাছি যাচ্ছে, অন্য ডেটা সেটের ক্ষেত্রে নাও হইতে পারে। এটা বলা যাবে না, কারণ এক এক অ্যালগরিদম এক এক ভাবে ইউজ করে। তাদের থিঙ্কিং করার চিন্তা, মানে টেকনিক গুলো আলাদা। সেম তো নাও নয়, সেম কি হয়েছে, কাছাকাছি যেতে পারে, এটা বলা মুশকিল। নাও হইতে পারে, একও হইতে পারে, হতে পারে, নাও হইতে পারে, এটা বলা মুশকিল। ঠিক আছে, আপনি জি যদি মনে স্যার। করেন যে এখন এটার মধ্যে কোনটা কোনটা অ্যাপ্লাই করবেন, আপনি এগুলো সবগুলো অ্যাপ্লাই করে যেটা রেজাল্ট ভালো আপনি সেটা রেখে দেবেন। এর পরের চ্যাপ্টার গুলো হইলে আস্তে ধীরে ক্লিয়ার হবে আসলে। এখন তো আমরা কেবল শুরু করলাম। আমরা আজকে পর্যন্ত যে চ্যাপ্টার গুলো দেখছি একটু খেয়াল করেন। আমরা এখন পর্যন্ত আমাদের ইয়েটা কোথায় ছিল? এই যে এটাই। আমরা আমাদের যে ব্লক ডায়াগ্রাম ছিল সেই ব্লক ডায়াগ্রামের এই নলেজ বেস সিস্টেমের আমরা হচ্ছে প্রি প্রসেসিং, ফিচার এক্সট্রাকশন আজকে দেখেছি। প্রি প্রসেসিং ছিল চ্যাপ্টার 7-এ, ফিচার এক্সট্রাকশন হচ্ছে চ্যাপ্টার 8-এ। দেখেন আমরা ধীরে ধীরে কিন্তু অ্যালগরিদমের দিকে যাচ্ছি, এবং আলটিমেটলি আমাদেরকে এই পুরো প্রসেসটা ফলো করতে হবে, তাহলে আপনি হচ্ছে প্রজেক্ট রান করতে পারবেন। শেষের দিকে আমরা এই কাজটাই করবো, আমরা আস্তে আস্তে যাচ্ছি আর কি। তো প্রি প্রসেসিং করলাম, ফিচার এক্সট্রাকশন করলাম। প্রি প্রসেসিং এ চারটা টেকনিক দেখছি, ফিচার এক্সট্রাকশনে চারটা টেকনিক দেখছি। এরপরে লার্নিং অ্যালগরিদম সম্ভবত নাই, কিন্তু এই এর মধ্যে আরো কিছু কাজ আছে। লার্নিং অ্যালগরিদমে যাওয়ার আগে আরো কিছু প্রিপারেশন আছে, সেগুলো পরে তারপর লার্নিং অ্যালগরিদমে যেতে হবে। বলেন আপনাদের কোনো কোয়েরি থাকলে এই দুই চ্যাপ্টার নিয়ে।
সব থেকে বড় কথা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, এবং কি কারণে কোন কোডটা লিখছেন, একটা কোড কেন লিখলেন পুরাটা, এবং কোথায় কি চেঞ্জ হলে কি হচ্ছে সেটা বুঝতে হবে। যেটা আমি দেখাচ্ছি অন্তত সেই জিনিসগুলো দেখা। ঠিক আছে, বলেন কোনো কোয়েরি থাকলে। স্যার আমার কাছে সাপোজ 21টা আপনার ইন্ডিকেটরের কথা বোঝা যাচ্ছে না, একটু সাউন্ড জোরে করেন। স্যার আমার কাছে সাপোজ 21টা মেজর কম্পোনেন্টের একটা ডেটা সেট আছে যেটা হচ্ছে হুম একটা এরিয়ার ভালনারেবিলিটিকে ডিফাইন করে। এখন হুম আমি আইডেন্টিফাই করতে চাচ্ছি যে ওই 21টা কম্পোনেন্টের মধ্যে কোন কম্পোনেন্ট গুলা হচ্ছে স্ট্রংলি ওই এরিয়ার ভালনারেবিলিটিকে ডিফাইন করবে, তখন স্যার আমি কোন অ্যানালাইসিসটা ইউজ করবো এখানে? স্যার হার্ডলি নর্মালি তো কিছুই বলা যাবে পিসিআই না, করে। হার্ডলি কিছু বলা যাবে না। আপনি এখানে যে টেকনিক গুলো আমরা বললাম সেগুলো ইউজ করে দেখবেন, যেটার পারফরমেন্স ভালো আসবে আপনি সেটা দিয়ে কাজ চালাইতে হবে। পারফরমেন্স কোনটার ভালো এটা কিভাবে বুঝবো, মানে এটার জন্য কোন পারফরমেন্স ভালো কোনটার সেটা আপনি বুঝবেন হচ্ছে যখন আপনি পুরো মেশিন লার্নিং এর এইটা শেষ করবেন, এখান থেকে শুরু করে এই পর্যন্ত টেস্ট করার পরে রেজাল্ট দেখে আপনাকে পারফরমেন্স বুঝতে হবে। আপনি এখানে ধরেন একটা অ্যালগোরিদম লার্ন করলেন, ফিচার রিকার্সিভ ফিচার এলিমিনেশন করে একেবারে পুরো ডেটা সেটের উপরে 4টা ফিচার নিয়ে আপনি হচ্ছে লার্ন করিয়ে দেখলেন যে এটা ভালো আসছে কিনা। তারপরে দ্বিতীয়টা আবার এখানে রিকার্সিভ ফিচারের জায়গায় আপনি হচ্ছে পিসি অ্যাপ্লাই করে দেখলেন কোনটা ভালো আসছে, এর মধ্যে যেটা যেটা ভালো আসবে আপনাকে সেটা অ্যাপ্লাই করতে হবে। ওই জন্য শেষ না হওয়া পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। এটা হলো আপনার অ্যালগোরিদম গুলাকে যেমন টিউন করতে হবে, অ্যালগোরিদমের মধ্যে আবার প্যারামিটারও টিউন করতে হবে। এটা প্রজেক্ট শেষ হলে তখন ক্লিয়ার হবে। আমি কি বুঝাতে পারলাম? জি জি স্যার। এটা শেষ হলে শেষের দিকে ক্লিয়ার হবে, মাথায় রাখেন কোশ্চেন। আচ্ছা আসলে মেশিন লার্নিং এর সবকিছুই আসলে আনসার্টেন। কারণ একটা জিনিস বলি, আমরা মেশিন লার্নিং কেন করছি? কালকে কি হবে সেটা জানার জন্য, প্রিডিকশন করার জন্য। মেশিন লার্নিং মানেই হচ্ছে প্রিডিকশন। তো কালকে কি হবে, আপনার যতই বেশি এক্সপিরিয়েন্স থাক, কালকে কি হবে সেটা বললে যে 100% হবে তার গ্যারান্টি নেই। তো আমরা এখানে যে অ্যালগোরিদম গুলো ইউজ করছি সেগুলো সবই প্রেডিকশনের উপরে বেস করে। তো কোনটা রেজাল্ট ভালো হবে, কোন ডেটা সেটের উপরে কোনটা ভালো কাজ করবে, এটা আসলে বলা মুশকিল। আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে সেটাকে বলতে পারেন। তাছাড়া নর্মাল ওয়ে হচ্ছে আপনার এটা স্পট চেক করে করে, মানে প্রত্যেকটা চেক করে করে যেটা রেজাল্ট ভালো সেটা আপনার রাখতে হবে। বোঝা যাচ্ছে? এই, বলেন আর কোনো কোয়েরি কারো?